হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। অবশ্যই তোমরা আগের লেকচারটা পড়ে এখানে লাইভে আসছো, তাহলে লেকচারটার বিক্রিয়া এবং অনেকগুলো ইনফরমেশন তুমি বুঝতে পারবে না। যারা পড়ে আসছো তারা হয়তো বুঝতে পারবে, আর যারা পড়ে আসো নাই আগের লেকচারটা, তারা হয়তো বুঝতে পারবে না। তাহলে আমাদের আজকের লেকচারটা হবে আয়ন শনাক্তকরণের উপর, খুবই ইম্পর্টেন্ট একটা লেকচার, যেটা এডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ এবং একই সাথে তোমার যে পাবলিক যে এক্সাম আছে সেটার জন্য গুরুত্বপূর্ণ। আমরা লেকচারটা শুরু করি। আমরা এখানে লবণকে অ্যানালাইসিস করব। একটা লবণে কি থাকে, ক্যাটায়ন থাকে, অ্যানায়ন। এটাকে আমরা আইডেন্টিফাই করতে চাই, শনাক্ত করতে চাই। আমরা যেটাকে নিয়ে অ্যানালাইসিস করব সেটাকে বলা হয় তোমার, মানে আমরা ল্যাবের ভাষায় সেটাকে আমরা বলি স্যাম্পল, বা সেটাকে আমরা বলি কি নমুনা। কারণ স্যাম্পলটা যদি তোমার কি হয়, লবণ হয়, তাহলে এটাকে আমরা কি বলি, নমুনা লবণ। অর্থাৎ যেটা নিয়ে আমরা অ্যানালাইসিস করব, যেটা নিয়ে আমরা বিশ্লেষণ করব, সেটাকে আমরা কি বলবো, স্যাম্পল বলবো। আর স্যাম্পলটা যদি তোমার লবণ হয়, তাহলে ওটাকে আমরা কি বলবো, নমুনা লবণ বা স্যাম্পল বললেও হয়। এখানে আমরা নমুনা লবণ বা নমুনা বলতে কোনটাকে ইন্ডিকেট করব? আমাদের কাজ হচ্ছে যে লবণকে তোমার অ্যানালাইসিস করা হবে সেই লবণকে আমরা কি বলবো, স্যাম্পল বলবো। হ্যাঁ, এটা লবণ হতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে, যেটা নিয়ে কাজ করবো সেটাকে আমরা স্যাম্পল। সেটা পানি হতে পারে, সেটা স্যাম্পল। তুমি শুধুমাত্র নমুনা বলতে পারো, স্যাম্পলও বলতে পারো, বা নমুনা লবণও বলতে পারো। হ্যাঁ, যে লবণকে বিশ্লেষণ করা হবে, যে লবণকে পরীক্ষাগারে বিশ্লেষণ করা হয়, তাকে নমুনা লবণ বলে অথবা নমুনা স্যাম্পল বলে। লবণটা কেটে দিই, লবণটা দিলে অনেক সময় ইনফরমেশন তো অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, আমরা স্যাম্পল বলি। বা তাহলে আমরা এখানে বলতে পারি যে পদার্থকে, হ্যাঁ, এটা লবণ হতে পারে বা অন্য কিছু হতে পারে, যে পদার্থকে তোমার পরীক্ষাগারে বিশ্লেষণ করা হয় তাকে তোমার কি বলা হবে, স্যাম্পল বা নমুনা বলা। এখন একটু দেখো, একটু বোঝার ট্রাই করো। আমরা এখানে আমাদের স্যাম্পল হিসেবে ব্যবহার করা হবে কি, কাকে, লবণ। আমরা একটা লবণকে আইডেন্টিফাই করতে চাই। মনে করো একটা লবণ, এখানে একটা পাত্রে লবণ আছে, এটা আমাদের জন্য কি, স্যাম্পল বা নমুনা। প্রথমে তোমার কি করতে হবে, ল্যাবে যে পানি আছে, হ্যাঁ, আসলে এটা করতে হয় ডিস্টিল ওয়াটার দিয়ে, পাতিত পানি যেটাকে আমরা বলি। আর আমরা এখন তো ল্যাবে এইচএসসি ক্লাসের যে ল্যাবগুলো, ওটা তো আর অত তোমার ভালো মানের কোনো ল্যাব, অনেক জায়গায় তো ল্যাবই নেই তোমার। হ্যাঁ, ওখানে ডিস্টিল ওয়াটার, যেটাকে তোমার কি বিশুদ্ধ পানি, সেই বিশুদ্ধ পানি অনেক জায়গায় তোমার নাই। আমরা ব্যবহার করি কোনটা, ট্যাপের পানি। এখন আসলে এই লবণটাকে তোমার অ্যাড করতে হয় কি, তোমার ডিস্টিল ওয়াটারে। এটা হচ্ছে পাতিত পানি, যেটাকে ইংরেজিতে বলা হয় কি, তোমার ডিস্টিল ওয়াটার। পাতিত পানির মধ্যে তোমার যোগ করতে হবে। তোমাকে কি করতে হবে, ল্যাবে যে অ্যাসিস্ট্যান্ট থাকবে, ডেমনস্ট্রেটর থাকবে, ওর কাছ থেকে তোমার কি করতে হবে, লবণটা কালেক্ট করতে হবে। লবণটা কালেক্ট করার পর তুমি কি করবা, এখানে তোমার ওরা করবে কি, একটা কাগজের মধ্যে এতটুকু লবণ তোমাকে দিবে। ওখান থেকে তুমি কি করবা, অল্প পরিমাণ লবণ এখানে, সব পরিমাণ লবণ দিবা। হ্যাঁ, বেশি পরিমাণ লবণ যদি তুমি নাও, তাহলে তোমার এটাকে শনাক্ত করার জন্য আমার কেমিক্যালটাও বেশি পরিমাণ ব্যবহার করতে হবে। অল্প পরিমাণ কেমিক্যাল ব্যবহার করলে তোমার কি শনাক্তকরণটা ভালোভাবে আসবে না। এই কারণে যে লবণটা হবে সেখান থেকে তুমি কি করবে, খুব অল্প পরিমাণ লবণ নিয়ে এই পাতিত পানির মধ্যে যোগ করবে। যোগ করে তুমি কি করবে, একটা দ্রবণ তৈরি করবে। এটা একটা কি করবে, দ্রবণ তৈরি করবে। এই দ্রবণটাকে আমরা কি বলি, মূল দ্রবণ। এই দ্রবণটাকে আমরা কি বলি, মূল দ্রবণ। এটাকে আমরা কি বলি, মজুদ দ্রবণ। এই দ্রবণটা তুমি মনে করো একটা টেস্ট টিউব, এটা পুরো একটা ফিল আপ বুঝতে পারিনি, এখান থেকে অল্প পরিমাণ পানি, এখান থেকে অল্প পরিমাণ লবণ নেবে, লবণ নিয়ে এটাকে স্ট্রেন করতে হবে, এটাকে ঝাঁকাবা, ভালোভাবে ঝাঁকে তুমি কি করবে, এখানে একটা কি করবা, এই টেস্ট টিউব পূর্ণ একটা দ্রবণ তৈরি করবে। এই দ্রবণটা নিয়ে আমি কাজ করব। আমরা যখন কোন একটা মনে করো
যে মনে করো এই এটার মধ্যে আমরা যখন এই দ্রবণটার মধ্যে বা এই মূল দ্রবণটার মধ্যে যখন আমি একটা বিকারক ব্যবহার করব, বিকারক মানে কি, আমরা কোন একটা পদার্থকে শনাক্ত করার জন্য যে রাসায়নিক পদার্থটা আমরা ব্যবহার করি। এখন এই মূল দ্রবণটা কি করতে হবে, তুমি যখন এটা শনাক্তকরণের কাজে ব্যবহার করবা তখন তুমি কি করবা, এটার গায়ে একটা তুমি করতে লেবেলিং লাগাই দেবা। লেবেলিং মানে কি, একটা কাগজের গায়ে তুমি লিখে রাখবা মূল দ্রবণ কষ্টের দিয়ে, কারণ ওখানে অনেকগুলো টেস্ট টিউব থাকবে, ফলে কোনটার ভিতর পানি আছে কোনটার ভিতরে মূল দ্রবণ আছে তখন তুমি বুঝতে পারবে না। অনেক সময় কি হয়, বন্ধুরা অনেক দুষ্ট টাইপের থাকে, অনেক সময় বন্ধুরা অনেক দুষ্ট টাইপের থাকে, ওরা করে কি তোমার ওই টেস্ট টিউবের পাশে করে কি একটা পানি একটা টেস্ট টিউব রেখে যায়, আর কোনটা মূল দ্রবণ আর কোনটা পানি তখন তোমার আইডেন্টিফাই করাটা খুব কঠিন হয়ে যাবে। এই কারণে যখনই তুমি মূল দ্রবণ ব্যবহার করবা, যখনই তুমি মূল দ্রবণ তৈরি করবা তখনই তুমি কি করবা, ওটার গায়ে তুমি কি করবা, লেবেলিং লাগাই দেবা, লিখে রাখবা মূল দ্রবণ। এখন তুমি যখন এই দ্রবণটা নিয়ে কাজ করবা তখন তুমি কাজ করবা কয় এমএল নিয়ে, 1 থেকে 2 এমএল নিয়ে কাজ করবা। যেখান থেকে কত, 1 থেকে 2 এমএল এই দ্রবণ নিয়ে কি করবা, কাজ করবা। তুমি যদি মনে করো কোনো কারণে যে কেমিক্যালটা করলা সেটা তোমার ভুল হইলো, তারপর তুমি কি করবা, যদি তোমার দরকার হয় আরো দ্রবণ তাহলে এখান থেকে আবার দ্রবণ দিবা, এখান থেকে যদি আরো দ্রবণ দরকার, এমন আছে যে মূল দ্রবণ এখান থেকে শেষ হয়ে যাবে, তখন এখান থেকে তুমি কি করবা, অল্প পরিমাণ সল্ট নিবা, অল্প পরিমাণ এখান থেকে কি নেবা, লবণ নিবা। তোমাকে কিন্তু ডেমনস্ট্রেটর কিন্তু বারবার তোমাকে সল্ট দিবে না, এখান থেকে অল্প পরিমাণ তুমি এখানে লবণ নেবে। যখন তোমার দেখা যাবে এই লবণটা শেষ হয়ে যাবে, তারপর তুমি এই লবণটাকে আইডেন্টিফাই করতে পারো না, তুমি ভুল মেথডে চলে গেছো, তখন তোমার কি হবে, আবার এই স্যাম্পল থেকে আবার তোমার কি করতে হবে, মূল দ্রবণ তৈরি করে নিতে হবে, তখন তোমার মূল দ্রবণ তৈরি করে নিতে হবে। কথা বুঝতে পারছো কিনা? তার মানে হচ্ছে মূল দ্রবণটাকে আমরা নমুনার সাথে বা লবণের সাথে আমরা যেটা নিয়ে এক্সপেরিমেন্ট করব তার সাথে পাতিত পানি যোগ করলে যে দ্রবণটা তৈরি হবে সেটাকে আমরা কি বলবো বলতো, মূল দ্রবণ বলবো। তাহলে আমরা এখানে যদি বলি, আমরা এখানে যদি মূল দ্রবণের সংজ্ঞা দিতে চাই, মূল দ্রবণের সংজ্ঞা দিতে চাই, আমরা যে লবণটা নিয়ে অ্যানালাইসিস করব সেটাকে আমরা নমুনা বা পরীক্ষণীয় লবণ বললাম। দেখো, পরীক্ষণীয় লবণের সাথে পাতিত পানি বলতে যেটা ডিস্টিল ওয়াটার, যেটা তোমার কি বিশুদ্ধ পানি বলা হয়, হ্যাঁ, আমরা আমাদের তো পাতিত পানি না, আমরা ব্যবহার করব কোনটা, ট্যাপের পানি। পরীক্ষণীয় লবণের সাথে পাতিত পানি যোগ করলে যে দ্রবণ পাওয়া যায়, তাকে মূল দ্রবণ বা মজুদ দ্রবণ বলে, তাকে মূল দ্রবণ তোমার কি বলে। এ পর্যন্ত কারো ডাউট আছে কিনা, কোনো ডাউট আছে কিনা একটু কমেন্টস একটু জানাও। ওকে, তুমি দেখো আজকে লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বাসায় বারবার প্র্যাকটিস করবা, হ্যাঁ, তা নাহলে তুমি ভুলে যাবে। তুমি ঠিক টাইমে যদি ক্লাস না করো, হ্যাঁ, পরে যখন আমরা এটাকে লিভ করে দেবো মেম্বার, তখন তুমি ডাকাডাকি করো, কান্নাকাটি করো, গার্ডিয়ানরা যত বলো না কেন, হ্যাঁ, তোমাকে আর ওই গ্রুপে এন্ট্রি করবো না। হ্যাঁ, আমার 2টা লেকচার বাকি আছে, আমার লেকচারটা দেখা হয় নাই, আমি লেকচারটা তুলছি, আমি আবার একটু করতে চাই, হ্যাঁ,
তোমার সেটাকে আবার একটু মডিফাই করতে চাই, এই ধরনের এক্সকিউজ এখানে কোনো শোনা হবে না। হ্যাঁ, তোমার ঠিক টাইমে ক্লাস করতে হবে। অ্যাডিশন, এটা দেখো আমরা এখন ক্ষারীয়মূলক শনাক্তকরণ করব। এর আগে এটা হচ্ছে ক্ষারীয়মূলক বলতে প্রথমটা আমরা শুরু করি কপার আয়ন দিয়ে, খুবই গুরুত্বপূর্ণ। কপার 2+ আয়ন কি তোমার শনাক্ত করবে। কপার 2+ আয়ন শনাক্ত। এখন সাধারণত আমরা কোন কোন রিয়াজেন্ট গুলো, কোন কোন বিকারক গুলো আমরা ব্যবহার করব কপার 2+ আয়ন শনাক্ত করতে? আমরা বিকারক বলতে কাদেরকে বলি? এই কপার 2+ আয়নকে আইডেন্টিফাই করার জন্য আমরা যে রাসায়নিক পদার্থগুলো ব্যবহার করি তাদেরকে আমরা বিকারক। কপার 2+ তো আর তুমি এককভাবে পাবো না, মুক্ত অবস্থায় পাবো না, এটাকে পাবো কি আকারে? লবণ আকারে। তাহলে আমাকে কি করতে হবে? কপার 2+ একটা লবণ আমাকে কি করতে হবে? কালেক্ট করতে হবে। কালেক্টটা কিভাবে করব? সংগ্রহটা কিভাবে করব? ল্যাব থেকে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা ডেমনস্ট্রেটর যে থাকবে সে তোমাকে এই লবণটা তোমার দিবে। তাহলে এখানে তোমার কি করতে হবে? প্রথমে কপার লবণ নিতে হবে, বোঝার ট্রাই করতে হবে। এটা কাগজে তোমার কি থাকবে? কপার লবণ থাকবে। এই কপার লবণটাই হবে কি তোমার স্যাম্পল বা কি নমুনা বা পরীক্ষণীয় লবণ। এটা থেকে কি করতে হবে? আমাকে মূল দ্রবণ তৈরি করতে হবে। আমাকে কি তৈরি করতে হবে? অল্প পরিমাণ নিতে হবে। এখান থেকে অল্প পরিমাণ নিয়ে আমাকে কি তৈরি করতে হবে? মূল দ্রবণটা তৈরি করতে হবে। এখন তোমার কি করতে হবে? এই মূল দ্রবণটাকে আমার কি করব? এখন আমি রাসায়নিক পদার্থ যোগ করব। এখন আমাকে আরেকটা টেস্ট টিউবে এই মূল দ্রবণ থেকে আমার 1 থেকে 2 ml আমি এখান থেকে মূল দ্রবণ নেব। খুবই কম পরিমাণ নেব। কম পরিমাণ নিলে আমার লাভ হবে কি? আমার এখানে কি রাসায়নিক পদার্থ বা রিয়াজেন্টও আমার এখানে কি লাগবে? কম লাগবে। এখানে কি হবে? 1 থেকে 2 ml আমি এখানে কি নেব? মূল দ্রবণ। এখানে মূল দ্রবণ। এখানে এই দ্রবণে আমি কি কি রিয়াজেন্ট আসলে যোগ করব? দেখো আমি এটাকে অনেকভাবে আইডেন্টিফাই করতে পারি। আমরা সাধারণত আমরা এখানে ব্যবহার করি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এখানে যদি রিয়াজেন্ট হিসেবে যদি ব্যবহার করি, এখানে মূলত আছে কি? মূল দ্রবণের মধ্যে কি আছে? কপার 2+ আয়ন। এটা একুয়াস বলে। এখানে কি আছে? কপার 2+ কি আয়ন আছে। এটা কোন ফর্মে আছে? জলীয় ফর্মে আছে। আর এখানে কি কপারের একটা সল্ট আছে। এখন আমি মনে করো এই কপার 2+ কে আইডেন্টিফাই করার জন্য অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করব। প্রথমে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি আমি প্রথমে যদি 1 থেকে 2 ml, হ্যাঁ 2 ফোঁটা 2 থেকে 3 ফোঁটা যদি আমি অ্যাড করি, এখানে কি 2 থেকে কি তোমার 3 ফোঁটা এখানে অ্যাড করলে আমি বিক্রিয়াগুলো ভেঙে ভেঙে তোমাকে দেখাবো। হ্যাঁ, কোনো সমস্যা নেই, একদম একটু সামারি করে নিই। 2 থেকে 3 ফোঁটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখন আমি এখানে যোগ করব, তখন এখানে হালকা নীল একটা অদক্ষেপ আসবে। হালকা নীল এখানে কি আসবে? একটা হালকা নীল একটা কি আসবে? অদক্ষেপ। এর মধ্যে হালকা নীলের মধ্যে আমি যদি আরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করি, এটা যদি আরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি আমি যদি যোগ করি অতিরিক্ত পরিমাণ, তখন এখানে কি আসবে? একটা গাঢ় নীলের কি আসবে? পদক্ষেপ। এটা গাঢ় নীলের পদক্ষেপ। এটা দ্বারা আমি নিশ্চিত হব যে এই লবণের মধ্যে কপার 2+ আছে। তার মানে এই কপার 2+ কে আইডেন্টিফাই করার জন্য আমরা প্রথমে ব্যবহার করলাম কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটা রিয়াজেন্ট হিসেবে প্রথমে 2-3 ফোঁটা অ্যাড করলে দেখা যায় একটা হালকা নীল পদক্ষেপ আসে। তারপর যদি আরো যদি ওই দ্রবণে যদি অ্যাড করি, তখন এখানে কি আসে? গাঢ় নীল। এই গাঢ় নীল দ্বারা আমি বুঝতে পারবো যে এখানে কি কপার 2+ এখানে প্রেজেন্ট আছে এই স্যাম্পলে বা এই সল্টে। ক্লিয়ার? এখন দেখো এখানে সেকেন্ড হচ্ছে, আমি যদি মনে করো পটাশিয়াম K4Fe, এটা মনে করো CN6, এটা হচ্ছে পটাশিয়াম, এটা কি ফেরোজ সায়ানাইড। এটা তুমি জানো, এই কথাগুলো আমরা বলে আসছি তোমাকে। এটা পটাশিয়াম কি ফেরোজ সায়ানাইড। এটা দেখো চারটার জন্য কি হবে? পটাশিয়াম। এটাকে আমরা কিভাবে লিখি? এটা K4, আমরা এটাকে বুঝবো কিভাবে? এটা পটাশিয়াম ফেরোজ সায়ানাইড। তুমি যদি গত ক্লাস করে দেখো, এটা একটা পটাশিয়ামের জন্য কত? +1, চারটা পটাশিয়ামের জন্য কত হবে? +4। তাহলে এই আয়নটা কি হবে বলতো? -4। আর -4 এর ক্ষেত্রে এখানে এটা কত? +4। তাহলে আমাদের এখানে চেঞ্জেবল আয়ন কোনটা? Fe। সায়ানাইডের ক্ষেত্রে কত হবে বলতো? -6। তাহলে Fe এর ক্ষেত্রে কত হবে? 4 সংখ্যা 0 হতে হলে এটা কত? +2।
তার মানে এখানে আয়রনের চার সংখ্যা কত +2। আয়রনের চার সংখ্যা যদি তোমার +2 হয় তখন আমরা কি বলি থার্ড ব্র্যাকেটের ভিতর থাকলে আমরা কি বলি ফেরোসায়ানাইড। এটাকে আমরা কি বলি ফেরোসায়ানাইড। এখন একটু দেখো আমরা যখন এখানে পটাশিয়াম ফেরোসায়ানাইডের তোমার দ্রবণ ব্যবহার করব তখন এখানে একটা অদক্ষেপ চলে আসে। এই অদক্ষেপটা আসছে তোমার লালচে বাদামে। এটা তোমার চলে আসে কি তোমার লালচে বাদামে একটা অদক্ষেপ তোমার চলে আসে। এখন দেখো এখানে আমরা ব্যবহার করি পটাশিয়াম আয়োডাইড, এটাও ব্যবহার করা হয়, এটার মাধ্যমে আমরা ব্যবহার করি। তখন দেখা যায় এখানে একটা সাদা একটা অদক্ষেপ চলে আসে। পদক্ষেপ চলে আসে, এটাকে আমরা আইডেন্টিফাই করি কি দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে নীল বর্ণের একটা কি চলে আসে পদক্ষেপ চলে আসে। এটা নীল বর্ণের কি আসে একটা পদক্ষেপ। পিপিটি মানে হচ্ছে প্রিসিপিটেট। এটার ফুল ফর্মটাকে আমরা শর্ট ফর্মে লিখি কি পিপিটি। এটা কি নীল বর্ণের একটা কি আসে পদক্ষেপ আসে। এই চার ভাবে আমরা এটাকে কি করি শনাক্ত করি। এই প্রত্যেকটাই জানতে হবে, এগুলো জানতে হবে এমসিকিউ এর জন্য। আর এই দুটো জানতে হবে রিটেন এক্সামে লেখার জন্য। এমসিকিউ আসে লেখার জন্য আসে। তার মানে কি আমি যদি এটা একটু তোমার কি এক নজরে আমি বিক্রিয়াগুলো ভেঙে ভেঙে তোমাকে দেখাবো কোনটার সাথে কোন বিক্রিয়াটা মিলে। তাহলে আমি কপার 2+ এর মূল দ্রবণের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে হালকা নীল, তারপর এটার মধ্যে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে গাঢ় নীল তৈরি হয়। আমি যদি রিয়েজেন্ট যদি ব্যবহার করি পটাশিয়াম ফেরোসায়ানাইড তাহলে কি হবে লালচে বাদামি। এখানে একটু লিখে রাখবে এটা পটাশিয়াম ফেরোসায়ানাইড, কারণ এটা তুমি নতুন তো তুমি ভুলে যাবা এটা কি পটাশিয়াম কি ফেরোসায়ানাইড। এটা সায়ানাইড, এটা লেখার জায়গা নেই তো এই কারণে। দেখো এই পর্যন্ত কারো ডাউট আছে কিনা একটু কমেন্টসে জানাও। ওকে, একটু দেখো এই জিনিসটা করার আগে এখানে হালকা নীল কিন্তু অদক্ষেপ পিপিটি, আর এটা গাঢ় নীল এখানে দ্রবণ তৈরি হয় দ্রবণ। হ্যাঁ, এটা লালচে বাদামি অদক্ষেপ। আমি এখানে পিপিটিটা লিখে দিই প্রিসিপিটেট, এটা শর্ট ফর্ম। হ্যাঁ, এটা শর্ট ফর্মটা কি তোমার পিপিটি, এই বাংলা কি অদক্ষেপ। এখন আমরা একটু দেখো বোঝার ট্রাই করো। আমরা এখন একটা ভিডিও দেখব, ভিডিওটা একটু দেখে আসি। শুধু কম্পিউটারে যাই তাহলেই হবে। একটু দেখো এখানে তুমি যেটা দেখতে পাচ্ছ এটা অলরেডি একটা টেস্ট টিউবে তোমার কপারের একটা লবণের দ্রবণ অলরেডি নেওয়া আছে, অর্থাৎ ওই টেস্ট টিউবের মধ্যে নমুনা যেটা আছে সেই স্যাম্পলটার একটা সলিউশন এখানে আছে, মানে পরীক্ষণীয় লবণের একটা দ্রবণ এখানে আছে। এর ভিতরে কি কি যোগ করতেছে দেখো।
দেখো অ্যামোনিয়ার দ্রবণ ব্যবহার করতেছে, অ্যামোনিয়ার দ্রবণ ব্যবহার করাই হচ্ছে কি তোমার হালকা, এটা অতিরিক্ত অ্যামোনিয়া। আমরা এটাকে আবার একটু দেখি, রিভিউ করি, একটু দেখো। এই দ্রবণের মধ্যে প্রথমে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হচ্ছে, একটু দেখো। তুমি দেখো এটার ভিতরে যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখন ব্যবহার করা হয়, তুমি একটু দেখো এখানে তোমার কি একটা হালকা নীল একটা অদক্ষিণ তোমার চলে আসছে এখানে দেখো। তারপর সরি সরি এরপর আরো যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করে, তখন তোমার কি চলে আসে দেখো তো, একটা গাঢ় নীল একটা অদক্ষেপ চলে আসে। ওকে, তুমি পরের এক্সপেরিমেন্টে দেখো। পরের এক্সপেরিমেন্টে আমরা যদি যাই, এটা হচ্ছে কপার আয়নকে আমরা আইডেন্টিফাই করব কি দ্বারা, ফেরোসায়ানাইড দ্বারা। ফেরোসায়ানাইড দ্বারা এটাকে আমরা আইডেন্টিফাই করতে চাই। একটু ভিডিওটা একটু দেখো। হ্যাঁ, এখান থেকে একটু সিরিয়াস ভাবে দেখো। এখান থেকে আমাদের এক্সপেরিমেন্টটা, এখানে তোমার নেওয়া হচ্ছে কোনটা, তোমার কপারের কি 1 থেকে 2 ml এর একটা দ্রবণ নেওয়া হচ্ছে, আর এখানে যে বিকারকটা যোগ করা হচ্ছে সেটা হচ্ছে কোনটা, পটাশিয়াম ফেরোসায়ানাইড। এই পটাশিয়াম ফেরোসায়ানাইডের এই দ্রবণটা যোগ করলে দেখবে যে এখানে কি ধরনের কালার চলে আসে দেখো। এটা দেখো যে এটার কালারটা কিন্তু অনেকটা কি তোমার লালচে বাদামি একটা কালার চলে আসছে। ওকে, অ্যাটেনশন সবাই দেখো, আমরা এখন এই বিক্রিয়াগুলো নিয়ে কথা বলবো। একটু মনে করার ট্রাই করো। এখানে দেখো আমরা এখানে রোমান সংখ্যা 1 দিলাম, এটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা, এটাকে আমরা সমাধান করব। আমরা এখানে কপার সল্ট হিসেবে আমরা এখানে কপার সালফেট এখানে বিবেচনা করলাম। এই রিঅ্যাকশনটা একটু কমপ্লেক্স, আর কোনো কমপ্লেক্স কোনো রিঅ্যাকশন নাই এখানকার। এটা কি তার মধ্যে কি করলাম, আমরা অল্প পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্রথমে অ্যাড করছি। তুমি ভিডিওটা মনে রাখার ট্রাই করবা যে আমরা এই কপার সালফেটের মধ্যে আমরা কি করলাম, অল্প পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করছি। এখানে একটা হালকা নীল বর্ণের অদক্ষেপ হয়। তুমি একটু দেখো কপার সালফেটটা আয়নিত হয় কপার 2+ আর এখানে কি তৈরি করে বলতো, সালফেট। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা আয়নিত হয় এই প্লাস আর এখানে মাইনাস আয়ন তৈরি করে। তাহলে এখানকার ধনাত্মকটা কার সাথে গিয়ে যোগ হবে, এখানকার কার সাথে, ঋণাত্মকের সাথে। তো ধনাত্মকটা যদি ঋণাত্মকের সাথে গিয়ে যদি যুক্ত হয়, তাহলে এটা কি কপার আর এটা কি OH। দেখো এখানে কপারের যোজনী কত বলতো, 2। ফলে এই 2 কোথায় চলে আসবে, এখানে। আর এখানে তোমার কি আছে দেখো, আমরা একটু এখানে একটু গ্যাপ করে লিখি। আর এখানে তোমার কি হবে, এই ধনাত্মক অ্যামোনিয়াম আয়ন এই সালফেট আয়নের সাথে যুক্ত হবে। অ্যামোনিয়াম আয়নটা যদি সালফেট আয়নের সাথে যোগ হয়, তাহলে এখানে তৈরি হবে কোনটা, অ্যামোনিয়াম সালফেট। যেহেতু সালফেটের যোজনী 2, এই 2 যাবে কোথায়, অ্যামোনিয়ামে, তাহলে এটা তোমার তৈরি। এখন দেখো আমরা যখন ওই টেস্ট টিউবে প্রথমে যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা আমরা যুক্ত করি, তখন খুব কম পরিমাণ যুক্ত করি। তার মানে হচ্ছে এখানে কপার সালফেটের পরিমাণটা কি থাকে বলতো, বেশি থাকে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা তোমার কি থাকে, কম থাকে। তাহলে এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই কপার সালফেটের সাথে বিক্রিয়া করার পরও এখানে আরো কপার সালফেট থেকে যায়। আমি কথাটা আবার বলছি তোমাকে। এখানে প্রথমে আমরা টেস্ট টিউবের মধ্যে দেখবে 2-3 ফোঁটা আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি। তার মানে এই কপার সালফেট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে এখানে এটা খুব কম পরিমাণ ব্যবহার করি। 2-3 ফোঁটা আমরা এখানে কি করি, অ্যাড করি। এটা অল্প পরিমাণ আমরা এখানে ব্যবহার করি।
তার মানে আমরা জানি একটা বিক্রিয়া কি মোল সংখ্যা অনুপাতে হয়, একটা নির্দিষ্ট অনুপাত একটা নির্দিষ্ট অনুপাতের সাথে কি করে বলতো বিক্রিয়া করে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি অল্প হয় তাহলে এটা কপার সালফেটের সাথে অল্প পরিমাণ কি করবে বিক্রিয়া করবে, বিক্রিয়া করার পরও এই সিস্টেমে কি আরো কপার সালফেট কি বলতো থেকে যাবে, ওই কপার সালফেটটা এই কপার হাইড্রোক্সাইডের সাথে কি হবে বলতো যুক্ত হবে, ওই কপার সালফেটটা কপার হাইড্রোক্সাইডের সাথে কি হবে বলতো এভাবে যুক্ত হবে। কথাটাকে আমি যদি রিপিট করি, এটা এটার সাথে অ্যাড হবে, এটা ভেঙে গিয়ে কপার 2+ হবে, এখানে ভেঙে গিয়ে সালফেট আয়ন হবে, এটা ধনাত্মক আর এটা কি বলতো ঋণাত্মক, ধনাত্মকটা ঋণাত্মকের সাথে যোগ হলে কপার হাইড্রোক্সাইড আর কি তোমার অ্যামোনিয়াম সালফেট তোমার কি হবে বলতো তৈরি হবে। এখন এখানে আমার কি হবে, এটা যেহেতু অল্প পরিমাণ ব্যবহার করি তার মানে কি এখানে এই অল্প পরিমাণটা এখানকার অল্প পরিমাণের সাথে কি করবে বিক্রিয়া করবে, বিক্রিয়া করার পরও আমার এখানে আরো অতিরিক্ত কি থাকবে বলতো কপার সালফেট থাকবে, ওই কপার সালফেটটা কপার হাইড্রোক্সাইডের সাথে একত্রে যুক্ত থাকবে, ওই দ্রবণেই থাকবে। তাহলে এটাকে আমরা বলি, আমরা যদি জিনিসটাকে একটু এভাবে সাজিয়ে লিখি, এটাকে আমরা প্রথমে লিখলাম এটা কপার হাইড্রোক্সাইড আর এটা হচ্ছে কি তোমার কপার কি তোমার এই তোমার সালফেট, এটা যেহেতু ক্ষারীয় তার মানে এটা ক্ষারীয় আর এখানে কি কপার সালফেট, এই কারণে এটাকে বলা হয় ক্ষারীয় কপার সালফেট। এটার কারণে হালকা নীল অদক্ষেপ আসে, এটার কারণে হালকা নীল কি আসে বলতো অদক্ষেপ আসে, আর এটাকে আমরা বলি কি ক্ষারীয় কপার সালফেট। ক্ষারীয় এখানে কি হবে কপার সালফেট, মার্কার নিয়ে কাজ করতেছি না, এটা কি হবে ক্ষারীয় কপার সালফেট তৈরি হবে। এখন দেখো দ্বিতীয় রিঅ্যাকশনটা কি ছিল, এই দ্রবণের মধ্যে আমি আরো অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম, এই দ্রবণটার মধ্যে আমি আরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করছি, তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা যোগ করি দেখো কপার হাইড্রোক্সাইড, এটা কি কপার সালফেট, এই দ্রবণটার মধ্যে কি কি আছে, এটা আছে আর কি আছে অ্যামোনিয়াম কি আছে সালফেট আছে, এই তোমার অ্যামোনিয়াম কি আছে বলতো সালফেট আছে, এই দ্রবণের মধ্যে আমি আরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমরা কি করলাম যোগ করলাম, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমরা আরো যোগ করলাম। তুমি দেখো আমরা এর আগে একটা হিসাব করছিলাম যে একটা আয়ন কয়টা লিগ্যান্ডকে ধরে রাখতে পারে, কপার 2+ এর ক্ষেত্রে কয়টা লিগ্যান্ডকে ধরতে পারে চারটা লিগ্যান্ডকে ধরতে পারে, এটার হিসাবও তোমাকে আমরা দেখাইছি। আমরা লিগ্যান্ড হিসেবে ব্যবহার করি কাকে অ্যামোনিয়া, লিগ্যান্ড হিসেবে ব্যবহার করি কাকে সায়ানাইড, লিগ্যান্ড হিসেবে ব্যবহার করি কাকে পানিকে, এই ধরনের কয়েকটা উদাহরণ তোমাকে দিছিলাম। আমরা যখন এটার ভিতরে আরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করব তখন এই কপারটা কি করবে এখানকার অ্যামোনিয়া লিগ্যান্ডকে ধরে রাখবে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মানে কি, অ্যামোনিয়ার মধ্যে কি থাকে বলতো পানি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মানে কি অ্যামোনিয়ার মধ্যে কি থাকে পানি থাকে, NH3 পানির মধ্যে অ্যাড দিলে কি তৈরি হয় বলতো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা মানে কি NH3 আর কি তৈরি হয় বলতো এখানে H2O তৈরি হয়, এটাই তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এখানে কি আছে অ্যামোনিয়াম, এখানে কি অ্যামোনিয়াম কি সালফেট, এখানে কি আছে অ্যামোনিয়াম কি আছে সালফেট আছে, এর ভিতরেও কি আছে অ্যামোনিয়া আছে। এই কপারটা কি করে এখানকার অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়, কিন্তু একটা কপার কয়টা অ্যামোনিয়াকে ধরে রাখতে পারে চারটা, এই তোমার কপার এখানকার কয়টা অ্যামোনিয়াকে ধরতে পারে চারটাকে, বোঝার ট্রাই করো, একটা কপার এখানকার কয়টা অ্যামোনিয়াকে ধরে রাখতে পারে চারটাকে, এই তোমার চার। কপারের এখানে যোজনীটা কত 2, জারণ সংখ্যা কত +2, এখানে কপারের জারণ সংখ্যা +2, অ্যামোনিয়ার জারণ সংখ্যা কত বলতো 0, তাহলে এই টোটাল আয়নটার জারণ সংখ্যা কত হবে বলতো +2। আমি কথা আবার বলছি, যখন এই দ্রবণের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হবে কপার কি করবে লিগ্যান্ড অ্যামোনিয়াকে ধরে ফেলবে, একটা কপার কয়টা অ্যামোনিয়াকে ধরতে পারে চারটা, এই কপার চারটাকে ধরে। এখানে কোন ধরনের কপার ব্যবহার করা হচ্ছে +2, এই তোমার +2, কপারের জন্য কি হবে +2, এই +2। অ্যামোনিয়ার কে চার সংখ্যা কি, অ্যামোনিয়াটা যে উপ এর চার সংখ্যা কত 0, তাহলে এটা প্লাস এটা 4 * 0 = কত +2, তার মানে এই আয়নটার চার সংখ্যা কত হবে +2। এখানে এই আয়নটা এখানকার কার সাথে যুক্ত হবে ঋণাত্মক, ঋণাত্মক হিসেবে কে আছে সালফেট, তখন এটা কি হবে এই সালফেটের সাথে গিয়ে কি হবে যুক্ত হবে, এটা সালফেটের সাথে গিয়ে এভাবে যুক্ত হবে।
সালফেটের চার্জ সংখ্যা কত বলতো 2 এটা দিলেও হয় না দিলেও হয়, এটা জাস্ট বোঝানোর জন্য বলছি। আর এখানে অবশিষ্ট আর হাইড্রোজেন আর অক্সিজেন মিলে এখানে তৈরি করবে কি তোমার, এখানে তোমার পানি তৈরি করবে। এই যৌগটার কারণেই তোমার কি হবে, গাঢ় নীল একটা দ্রবণ পাওয়া যাবে। এই যৌগটার কারণে কি পাওয়া যাবে, গাঢ়। এইভাবে আমরা এটাকে আইডেন্টিফাই করি। দেখো তুমি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও। ওকে, এই রিঅ্যাকশনটা একটু তোমার একটু ঝামেলার, বাট অন্য রিঅ্যাকশন গুলো ঝামেলার না। তুমি দেখো আমরা এখানে কপারের লবণ হিসেবে কপার সালফেট নিলাম। এখানে প্রথমে আমরা কি করলাম, এই টেস্ট টিউবের মধ্যে অল্প পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম। এটা খুব অল্প পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কপার সালফেটটা কি হয়, আয়নিত হয়, কপার 2+ আর এটা কি হয়, সালফেট 2-। এটা কি আকারে আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও কি হয়, প্লাস আর কি হয়, মাইনাস। ফলে এই ধনাত্মকটা এই ঋণাত্মকের সাথে গিয়ে যোগ হয়, এই ঋণাত্মকটা এই ধনাত্মকের সাথে যোগ হয়। এটা যদি এটার সাথে যোগ হয় তখন এখানে তৈরি হবে কি, কপার কি তোমার এই হাইড্রোক্সাইড। আর এই অ্যামোনিয়াম আয়নটা যদি সালফেটের সাথে গিয়ে অ্যাড হয়, এটা NH4 আর এটা সালফেট, এটা যোজনী কত 2, এই 2 যাবে অ্যামোনিয়াম, এই 2 যাবে কোথায়, অ্যামোনিয়াম এখানে, এই অ্যামোনিয়াম সালফেট যোগ হবে। ব্যাপারটা হচ্ছে আমি এখানে অল্প পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করছি, তাহলে এটা যদি অল্প হয় তাহলে এটা অল্প পরিমাণের সাথে বিক্রিয়া করবে। যেমনটা তুমি মনে করো HCl আর সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা সোডিয়াম ক্লোরাইড আর কি তৈরি করে, পানি তৈরি করে। এটার সহগ 1, এটার কয় মোল, 1 মোল, এটার 1 মোল। তুমি যদি এখানে যদি এটা 2 মোল নাও আর এখানে যদি 1 মোল নাও, এটা যদি 1 মোল নাও, এটা বিক্রিয়া করে কি 1:1 অনুপাতে। এখন যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড যদি তুমি 1 মোল নাও আর এটা যদি 2 মোল নাও, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কি 2 মোলের সাথে বিক্রিয়া করবে, করবে না। কারণ সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোল এখানে HCl এর 1 মোলের সাথে কি করবে বলতো, বিক্রিয়া করবে। অর্থাৎ এই পাত্রে আরো HCl 1 মোল কি তোমার থেকে যাবে। এখানে এটা নিচে কি অল্প পরিমাণ, ফলে এটা অল্প পরিমাণ হলে এটা কি অল্প পরিমাণের সাথে কি করবে, বিক্রিয়া করবে। তাহলে বিক্রিয়া করার পরে যদি, তাহলে এখানে আরো কপার সালফেট কি হবে বলতো, থেকে যাবে। এখানে আরো কপার সালফেট কি হবে বলতো, থেকে যাবে। ওই কপার সালফেট আর কপার হাইড্রোক্সাইড মিলে এখানে কপার হাইড্রোক্সাইড আর কপার সালফেটের একটা যৌগ তৈরি করবে। এগুলো একটা দ্রবণের মধ্যেই এটা থাকে। এই এটা হচ্ছে কোনটা, কোন কপার সালফেট, যেটা বিক্রিয়া করে না, যেটা আনরিঅ্যাক্টেড অবস্থায় ছিল। আর এই কপার হাইড্রোক্সাইড কোনটা, যেটা এটার সাথে বিক্রিয়া করছে। এতটুকু বিক্রিয়া করে না কেন, কারণ এটা কি অল্প পরিমাণ নিছে, এই কারণে এটা অল্প পরিমাণের সাথে বিক্রিয়া করছে। কারণ যেহেতু অল্প পরিমাণের সাথে বিক্রিয়া করছে, তার মানে ওই সিস্টেমে আরো কপার সালফেট এখানে আছে। ওই কপার সালফেট আমি এখানে লিখলাম। কপার হাইড্রোক্সাইডকে আমরা কি বলি, ক্ষারীয়। তার মানে এটাকে আমি কি বলতে পারি, ক্ষারীয় কি তোমার কপার সালফেট বলতে পারি, এই ক্ষারীয় কপার সালফেট। এটার কারণে কি হয়, হালকা নীল অদক্ষেপ করে এই যৌগটার কারণে। এখন তুমি বুঝবা কিভাবে কোন যৌগের কারণে অদক্ষেপটা হয়, এই যৌগটার কারণে নাকি এই যৌগটার কারণে। এটা বোঝার উপায় কি, আমি আইডেন্টিফাই করতে চাই কোনটা, কপার আয়ন। এখন কপারটা কোন যৌগে আছে, এই প্রথম যৌগে আছে নাকি দ্বিতীয় যৌগে, প্রথম যৌগে। ফলে অদক্ষেপটা করবে কোনটা, প্রথম যৌগে। আমি কথা আবার বলছি, এটা যদি জিঙ্ক আয়ন শনাক্ত করতে যাইতাম, তাহলে আমার এই সামনে দেখতে হবে জিঙ্ক কোথায় আছে, তাহলে অদক্ষেপটা ওই অংশে তোমার ওই যৌগের জন্য বা ওই অংশটার জন্য কি হবে, অদক্ষেপ হবে।
আমি যদি অ্যালুমিনিয়াম আয়ন বলতাম তাহলে অদক্ষেপ কত করবে, এর পাঁচটা উপাদান থাকলো, অ্যালুমিনিয়ামটা যে উপাদানে আছে, যে যৌগে আছে, ওই উপাদানটার জন্য কি হবে, অদক্ষেপটা বিবেচিত হবে। তুমি এটা দেখো, এটা হচ্ছে কি, প্রথমে আমরা এই দ্রবণটা আমরা কি করলাম বলতো, যোগ করছি। এখন আমরা কি করছি, এই দ্রবণের মধ্যে আমি আরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছি। তাহলে এই দ্রবণের মধ্যে কি কি আছে, এই উপাদানটা আর এই উপাদানটা। তাহলে এই উপাদান আর এই উপাদানটা যদি থাকে, কপার এই হাইড্রোক্সাইড ক্ষারীয়, এটা কি কপার সালফেট, এটা কি তোমার অ্যামোনিয়াম কি আছে বলতো, সালফেট আছে। আর এর মধ্যে আমি আরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমরা কি করলাম, যোগ করলাম। তার মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর মানে কি, অ্যামোনিয়া কি আছে, পানি আছে। অ্যামোনিয়াম সালফেটের যদি স্ট্রাকচার দেখো, এর মধ্যে NH3 আলাদাভাবে তোমাকে চিহ্নিত করা যায়। আমি ওই অংশটায় যাচ্ছি না, কারণ এই অংশটায় গেলে তুই বুঝতে পারবে না। এখন এটার ভিতরে কি আছে বলতো, অ্যামোনিয়া আছে। তার মানে কি, এখানকার তোমার দেখা যাচ্ছে কি, এখানকার যে কপার আয়নটা আছে, এই কপার আয়ন করে কি, বিক্রিয়া করার সময় কি করে, এখানকার অ্যামোনিয়ার সাথে যোগ হয়। আমরা জানি কি, একটা কপার আয়ন কয়টা লিগ্যান্ডকে ধরতে পারে, চারটা, যেটা হিসেব আমরা গত ক্লাসে দেখাইছি। এখানে লিগ্যান্ড হিসেবে আমরা ব্যবহার করি কি, এই উপাদান। এখন অ্যামোনিয়া কপার কি করে, এই অ্যামোনিয়া এই লিগ্যান্ডকে কি করে, ধরে রাখে। কপার 2+ টা কি করে, এই অ্যামোনিয়া লিগ্যান্ডকে ধরে রাখে। একটা কপার 2+ কয়টা অ্যামোনিয়াকে ধরে রাখতে পারে, চারটা। তাহলে এই কারণে আমরা এখানে লিখি কি, কপার, আর এটা কি NH3, এই তোমার 4। এখন দেখো এটার চার সংখ্যা কত হবে, এটার চার সংখ্যা হবে কি, এটার চার সংখ্যা আর এটার চার সংখ্যার কি যোগফল। কপারের চার সংখ্যা, এখানে কপার কোন ধরনের কপার, +2 কপার, তাহলে এখানে কপারের চার সংখ্যা +2। এখানে অ্যামোনিয়া একটা যৌগ, একটা যৌগের চার সংখ্যা কত, 0, তাহলে এই টোটালটার চার সংখ্যা হবে কত, +2। তার মানে এটা হচ্ছে +2। +2 তো আর একা থাকবে না, আমি যদি একটা যৌগ ফর্মে লিখি তাহলে এটা কি হবে, ঋণাত্মক অংশের সাথে থাকবে। তাহলে এটা ঋণাত্মক অংশ হিসেবে কি আসে, সালফেট। তাহলে এটা কি হবে, এই তোমার সালফেট। তাহলে এটার কারণে কি হবে, গাঢ় নীল পড়বে। এটা গাঢ় নীল দ্রবণ তৈরি হবে এখানে, অদক্ষেপ। গাঢ় নীল কি হবে বলতো, দ্রবণ তৈরি হবে। এখন আর অবশিষ্ট যে হাইড্রোজেন আর অক্সিজেন আছে, এগুলো মিলে তোমার তৈরি হবে কি, তোমার পানি। এগুলো মিলে তোমার তৈরি হবে কি, এন্ড বিক্রিয়াটা কি, এটা যেমন এটার সাথে এটা যুক্ত করা গেছে, এটার সাথে এটা যুক্ত করা গেছে, বাট এগুলোর ক্ষেত্রে এভাবে কি করা যায় না। এটাই হচ্ছে এই লাইনটার জন্য। আচ্ছা দেখো, এখন তুমি বুঝতে পারছো কিনা একটু কমেন্টসে জানাও। মিম, আফিস, বুঝছো কিনা? বারবার লিখতে হবে, হ্যাঁ। একটা স্টুডেন্টের সাথে কিন্তু এই আয়ন শনাক্তকরণ দিয়ে পার্থক্য তৈরি হবে, হ্যাঁ। একজনে পারবে, অন্যজনে পারবে না। এখন দেখো, আমি যদি এটাকে একটু লিখে দিতে চাই, লেখাটা একটু দেখো, এটা একটা আমি প্যাটার্ন লেখাটা লিখে দিই তোমাকে, হ্যাঁ। এটা লেখাটা কিভাবে লিখবা, একটি পরীক্ষা নলে, এই লেখাটা নিচে লিখবা, একটা লেখা লিখে দেবো, হ্যাঁ। এরপর সবগুলো একই স্টাইলে, পরীক্ষা নলে কপার লবণের মূল দ্রবণের বা এটা কপার লবণ বলা দরকার নেই, একটি পরীক্ষা নলে মূল দ্রবণের 1 থেকে 2 ml নিয়ে তাতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের
দ্রবণ যোগ করলে প্রথমে হালকা নীল বর্ণের একটাই লিখে দেবো, হ্যাঁ, আর বাকিগুলো তুমি লিখে নেবা। পদক্ষেপ তৈরি হয় যা অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে, যা বলতে কোনটা, হালকা নীল বর্ণের পদক্ষেপটা, দ্রবণে গাঢ় নীল বর্ণের তোমার দ্রবণ উৎপন্ন করে। এরপর বিক্রিয়াটা দেবা, বিক্রিয়াটা দেওয়ার পর লাস্টে একটা লাইন দেবা, এই গাঢ় নীল বর্ণের দ্রবণ দ্বারা আমরা কি কপার 2+ আয়ন শনাক্ত করতে পারি। এই গাঢ় নীল বর্ণের দ্রবণ দ্বারা নমুনায় কপার 2+ এর উপস্থিতি প্রমাণিত হয়। লেখা হবে এরকম। নেটে কি সমস্যা করতেছে? ওকে, আমরা নেটটা একটু চেঞ্জ করি, একটু 1 সেকেন্ডের জন্য। নেট নিয়ে পড়ছি সমস্যা একটা। আচ্ছা, একটু ওয়েট করো। একটু ওয়েট করো, একটা সেকেন্ড। এখন দেখো, এখন তোমার সমস্যা হওয়ার কথা না। ওকে, এখন ক্লিয়ার হবে। এখন দেখো, এখান থেকে এডমিশন টেস্টে তোমার একটা কোশ্চেন হয়, এটা একটু বোঝার ট্রাই করো। আমরা এটার একটু নামটা একটু পড়বো, ইউপেক নাম, এই জটিল যৌগের। আমরা যখন NH3 থাকে, এটাকে আমরা অ্যামোনিয়া বলি। যখন এই NH3টা লিগ্যান্ড হিসেবে হয়, কাজ করে কোন একটা বিক্রিয়ায় বা কোন একটা যৌগে, এটা যখন লিগ্যান্ড হিসেবে কাজ করে তখন এটাকে আমরা অ্যামোনিয়া বলবো না, তখন এটার নাম হচ্ছে কি অ্যামিন। দুইটা ম হবে, তখন NH3 কে পড়তে হবে কি অ্যামিন। এই কথাগুলো আমরা ফার্স্ট পেপারের 3rd চ্যাপ্টারে এগুলো নিয়ে ডিটেইলস কথাবার্তা আছে। যখন শুধু অ্যামোনিয়া থাকবে, এটা যখন লিগ্যান্ড হবে না, শুধু একা থাকবে, তখন আমরা এটাকে অ্যামোনিয়া বলবো। আর NH3 টা যখন এরকম থার্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে, ভিতরে, বাইরে না, আমি বলছি থার্ড ব্র্যাকেটে যখন ভিতরে থাকবে, তখন NH3 একটা লিগ্যান্ড, তখন NH3 কে আমরা অ্যামোনিয়া না করে আমরা এটাকে বলবো অ্যামিন।
তাহলে এটাকে কপার, এটা কপার। প্রথমে হচ্ছে লিগ্যান্ডের নাম আগে বলতে, এটা একটা নিয়ম। হ্যাঁ, এই লিগ্যান্ডের নাম তোমাকে ফার্স্ট বলতে হবে, তারপর বলতে হবে কপারের নাম। হ্যাঁ, এটাকে তারপর কি বলতে হবে, সেকেন্ড এটার নাম, তারপর এই থার্ড ব্র্যাকেটের বাইরে যেটা আছে তার নাম। এটাকে আমি এমনি শর্টকাটে বলছি। তুমি দেখো এটা কি, তোমার এই অংশটার নাম প্রথমে বলতে হবে। তাহলে এখানে কি চার, চারকে আমরা গ্রিক ভাষায় কি বলি, টেট্রা। এই তোমার টেট্রা। এই NH3 এখানে লিগ্যান্ড হিসেবে কাজ করছে, তাহলে লিগ্যান্ড হিসেবে কাজ করলে তাকে আমরা কি বলবো, অ্যামিন। এই হচ্ছে টেট্রা অ্যামিন, একসাথে লিখতে হবে এখানে। এই তোমার টেট্রা। এই অংশের নামকরণ করা শেষ। Cu মানে হচ্ছে কি তোমার কপার, এই তোমার কপার। এখানে কপারের যোজনী কত আমরা দেখাইছি, এখানে কপারের যোজনী কত, 2। এই কারণে রোমান সংখ্যা কি লিখতে হবে, 2। তারপর এখানে কি বলতে হবে, সালফেট। এই হচ্ছে কি সালফেট, এই অংশ। এটা হচ্ছে কি থার্ড অংশের নাম, এটা করতে হবে, এটা থার্ড। এখন তুমি এখানে কপার 2 যদি প্রদর্শন করলে কিউপ্রিক বলবা, কিউপ্রিক কিন্তু এখানে বলা যাবে না, এভাবে লিখতে হবে কপার তার যোজনী 2, 2 কে রোমান সংখ্যায় দেখাতো, 2 এর যোজনী 1 হতো, তাহলে রোমান সংখ্যায় কত দেখাতাম আমরা 1 দেখাতাম। ওকে, তুমি দেখো আমরা যদি এই কম্পাউন্ডটার যদি নামকরণ করতে চাই একই রকম, এই কম্পাউন্ডটার নাম, এটা ইউপেক পদ্ধতিতে নাম। তাহলে আমরা প্রথমে নামকরণ করব লিগ্যান্ডের, এটা ফার্স্ট, তারপর আমরা নামকরণ করব কার, এটার সেকেন্ড, তারপর এই থার্ড ব্র্যাকেট যেটা আছে সামনে সেটা অংশ আমরা নামকরণ করব। তুমি দেখো এটার নামকরণ যদি আমি করি, 4 কে আমি কি বলবো, টেট্রা। NH3 কে আমি কি বলতে পারি, একসাথে বলতে হবে অ্যামিন। জিঙ্ক, এখানে কি এটাকে আমরা কি বলি, জিঙ্ক বলি। এখানে জিঙ্কের যোজনী কত, 2। অ্যামোনিয়ার 4 সংখ্যা নাই, দেখো নরমাল ব্যাপার। এখানে কি জিঙ্ক, এখানে সালফেটের 4 সংখ্যা -2, এখানে এটার 4 সংখ্যা কত, 0। তাহলে এটার 4 সংখ্যা 0 হতে হলে কত হতে হবে, +2। তাহলে এটা কি জিঙ্ক, এটা হচ্ছে কি তার যোজনী কত, 2। আর এটা কি তোমার সালফেট। দেখো এই দুটোর নামকরণে তোমাদের কোনো ডাউট আছে কিনা, এটা আমাকে বলো। ওকে, এখন দেখো এখান থেকে আমাদের কোশ্চেনটা করতে হয়, আমরা এটা একটু ডিলিট করে দেব। এই যে এটা হচ্ছে সোয়েটজার বিকারক। এই বিক্রিয়ায় আমরা যখন কপার লবণের দ্রবণে আমরা যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তখন আমার কি জটিল যৌগটা তৈরি হয়, কোনটা, এটা তৈরি হয় কপার সালফেট। বলে এই যৌগটাকে আমরা বলি কি, সোয়েটজার বিকারক। এটাকে আমরা কি বলবো বলতো, সোয়েটজার বিকারক। আমি যদি সালফেট নিই তাহলে এখানে সালফেট তৈরি হবে, ক্লোরাইড নিলে তৈরি হবে কি, ক্লোরাইড। প্রত্যেকটাকে আমরা কি বলবো, সোয়েটজার বিকারক। তাহলে আমরা কি এরকম এক মার্কের জন্য আসে সোয়েটজার বিকারক। তাহলে আমরা বলতে পারি কপার লবণের দ্রবণে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করি, গাঢ় নীল বর্ণের কি একটা কি হয়, একটা জটিল কাঠামোর যৌগ তৈরি হয়। ওই ওই যৌগটাকে আমরা কি বলি বলতো, সোয়েটজার বিকারক। তাহলে আমরা এখানে কি বলতে পারি, কপার 2, কপারের 1 এর লবণ আছে, 2 এর লবণ আছে, 2 লবণের দ্রবণে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে, অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে, গাঢ় নীল বর্ণের টেট্রা অ্যামিন কপার, টেট্রা অ্যামিন
কপার তোমার 2 সালফেট উৎপন্ন হয়। একে সোয়েটজার বিকারক বলে। একে সোয়েটজার বিকারক বলে। আসলে সোয়েটজার বিকারকটা বলা হয় এই আয়নটাকে, মূলত এই অংশটাই মূলত সোয়েটজার, এই সালফেটটা না। কারণ এটা ডিপেন্ড করবে কার উপর? লবণের উপর। লবণটা যদি সালফেট হয় তাহলে এটা সালফেট হবে, লবণটা যদি ক্লোরাইড হয় তাহলে এটা কি হবে? ক্লোরাইড হবে। লবণটা তোমার যেটা হবে, লবণটা যদি নাইট্রেট হয় তাহলে এটা কি হবে? নাইট্রেট হবে। আসলে কোনটা বলতো সোয়েটজার বিকারকের মেইন ভূমিকাটা কোনটা? এই টেট্রামিন কপার 2+। তাহলে এখানে যোগ করলে এখানে আমরা তাহলে এখানে সালফেট না দিয়ে কপার টেট্রামিন কপার 2 আয়ন লিখি, 2 আয়ন উৎপন্ন হয়। তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। একে সোয়েটজার বিকারক বলে। তাহলে এটা সংকেত হবে কোনটা? জাস্ট এটা। এটা সংকেত হবে কোনটা? জাস্ট এটা হবে সংকেত। টেট্রামিন কপার 2+। এখন তোমার পরীক্ষায় যদি থাকবে টেট্রামিন কপার 2 সালফেট সোয়েটজার বিকারক, হ্যাঁ এটাকেও তুমি সোয়েটজার বিকারক হিসেবে কনসিডার। অর্থাৎ এই আয়নটা যে লবণে থাকবে সেই লবণটাকে আমরা সোয়েটজার বিকারক বলবো। এই আয়নটা যে লবণে থাকবে সেটাকে আমরা কি বলবো? সোয়েটজার বিকারক। কারণ এক্সামে আসলো, পরীক্ষায় আসলো কি এটা আসলো, এটা কি সোয়েটজার বিকারক বলা যাবে কিনা? অবশ্যই এটা বলা যাবে। এটাকেও তোমার কি সোয়েটজার বিকারক বলা যাবে। এটাও সোয়েটজার বিকারক। দেখো বুঝতে পারছো কিনা আগে একটু কমেন্টসে জানাও। অর্থাৎ বুঝতে পারছো নাকি? অর্থাৎ কপার NH3 এটা 4 2+ আয়নটি যে লবণের সাথে থাকবে তাকে সোয়েটজার বিকারক বলা হয়। বিকারক বলে। ওকে, এটা উঠাই নাও। অ্যাটেনশন, সবাই এটা দেখো। এখানে হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে তোমার আমরা বিকারক হিসেবে ব্যবহার করছি কোনটা? পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণটা, এটা আমরা ব্যবহার করছি। কোন ধরনের অদক্ষেপ আসছে? লালচে বাদামি। তাহলে বিক্রিয়াটা কি? মনে করো এখানে কপারের যে কোনো একটা সল্ট, এটা একটু আছে, আমি পুরো নিলাম না, আমরা এর আগেরটা কপার সালফেট নিয়ে করছি। আমরা জাস্ট এটা কপারের ক্লোরাইড হতে পারে, এটা সালফেট হতে পারে, যেটাই হোক না কেন আমরা এটা নিলাম। মানে এটা দ্বারা ইন্ডিকেট করে কি কপার সালফেট সল্টের মধ্যে কি ওয়াটার মানে ডিস্টিল ওয়াটার যোগ করে এখানে কি তোমার একটা মূল দ্রবণ তৈরি করা হচ্ছে, যেখানে কপার আয়নটা কি জলীয় দ্রবণে বিদ্যমান। এখানে আমরা কোনটা যোগ করলাম? পটাশিয়াম কি তোমার ফেরোসায়ানাইড। একটু দেখো এটা ধনাত্মক, এটা কি হয় দেখো, এটা পটাশিয়াম, এটা কি হয় বলতো? প্লাস। একটা পটাশিয়ামের জন্য +1 যদি হয়, চারটা পটাশিয়ামের জন্য কি হয়? +4। এটা +4 হলে এই টোটাল আয়নটা হয় কি বলতো? -4। এই টোটাল আয়নটা জুড়িটি কত হয়? 4। তাহলে ধনাত্মকটা কার সাথে গিয়ে যোগ হয় বলতো? ঋণাত্মকের সাথে। ধনাত্মকটা যদি ঋণাত্মকের সাথে গিয়ে যদি যোগ হয়, এটা কপার।
তাহলে এই কপারটা কার সাথে গিয়ে যোগ হবে? এই ঋণাত্মকের সাথে। এই ঋণাত্মকের সাথে। তুমি দেখো এর যোজনী কত বলতো? 2। এই তোমার 2 এখানে দেবা। আর এর যোজনী কত বলতো? 4। এই 4 এখানে দেবা। এর যোজনী কত? 2। তাই আমরা একটা আয়ন আরেকটা আয়নের সাথে যোগ হলে কি হয়? যোজনীর এক্সচেঞ্জ হয়। তাহলে এই 2 যাবে এখানে, এই 4 আসবে এখানে। তাহলে এই 2 এবং 4 কাটাকাটি যায়। কাটাকাটি গেলে এখানে কত হবে বলতো? 2 তৈরি হবে। আর এখানে তোমার কি এটা থাকবে না, তখন এটা তৈরি হবে। আমরা বলছি এখানে লালচে বাদামি, এটা কি লালচে বাদামি তোমার কি করবে? পদক্ষেপ করবে। লালচে বাদামি এখানে কি তোমার পদক্ষেপ এখানে করবে। এখানে নিচে একটা কি দিতে হবে? অ্যারো সিম্বল দিতে হবে। এটা দ্বারা বোঝায় কি পাত্রের তলায় এটা অদক্ষিপ্ত হবে। এটা কি আছে? 4টা পটাশিয়াম, আর এখানে কিন্তু পটাশিয়াম না, পটাশিয়াম আয়ন। পটাশিয়াম যখন একা থাকে সে পটাশিয়াম, কোন একটা যৌগে থাকলে সে অলওয়েজ আয়ন ফর্মে থাকে। এটা ধনাত্মক। এখানে আমি যদি ক্লোরাইড ব্যবহার করতাম তাহলে এই পটাশিয়াম ক্লোরাইডের সাথে যোগ হতো। এখানে যদি সালফেট ব্যবহার করতাম পটাশিয়ামটা সালফেটের সাথে। আমি রিঅ্যাকশনটাকে সিম্পল করার জন্য কোনটাই লিখলাম না। অনেক সময় উদ্দীপকটা এভাবে থাকে, এই কারণে এটা এভাবে লিখি। তার মানে এখানে কি হবে? 4টা পটাশিয়াম আয়ন তোমার এখানে, এটা 4টা পটাশিয়াম। তুমি দেখো এই বিক্রিয়ায় আমি কথাটাকে অন্যভাবে ওই বিক্রিয়াটাকে বুঝাতে পারতাম। দেখো এই বিক্রিয়ায় এখানে কি তোমার ধনাত্মকটা যাবে কোথায়? এখানে কোথায় যাবে বলতো? ঋণাত্মকের সাথে যোগ হবে। কথা বোঝার ট্রাই করবা। একটা কথা অনেক ভাবে বলা যায়। এখন এখান থেকে 4টা পটাশিয়াম কে বিক্রিয়ায় যে প্রোডাক্ট পাচ্ছি, এখানে সবগুলো পটাশিয়ামকে প্রতিস্থাপিত করছে। যখন এই কপার আয়ন যখন এর সাথে যোগ হয়, পটাশিয়াম ফেরোসায়ানাইড বা ফেরোসায়ানাইড যার সাথেই যোগ হোক না কেন, এ কি করে? এখান থেকে সবগুলো পটাশিয়ামকে প্রতিস্থাপিত করে। এর থেকে কয়টা ধনাত্মককে প্রতিস্থাপিত করছে? 4টা। এটার সাথে যদি যুক্ত হতে হয় তাহলে ওর কত চার্জ লাগবে? টোটাল চার্জ কত হতে হবে? 4। একটা কপার কত চার্জ ক্যারি করে? +2। এই টোটালটার আয়নটার যোজনী কত? 4। 4 সংখ্যা কত? -4। তাহলে এটা যার সাথেই যোগ হোক না কেন, এটার বাম পাশে বা ডান পাশে যার সাথেই যোগ হোক না কেন, তার টোটাল চার্জ সংখ্যা কত হতে হবে? প্লাস চার্জ। কারণ একটা যৌগের টোটাল চার্জের যোগফল কত হয়? 0। এই 4টা পটাশিয়ামকে এটা প্রতিস্থাপিত করছে কপার। কেন প্রতিস্থাপিত করছে? কারণ এটা অধিক শক্তি। এই আয়নটা কি অধিক কি বলতো? সক্রিয় আয়ন। এটা অধিক শক্তি। এই কারণে এখান থেকে কপারকে তোমার সরাই দিচ্ছে। তাহলে এটা কত চার্জ সরাইছে? প্লাস চার্জ। তাহলে এখানে কপার যদি এখানে আসতে হয় তাহলে কপারও টোটাল চার্জ থাকতে হবে কত? প্লাস চার্জ। কিন্তু কপার একটা কপার কত চার্জ ক্যারি করে? +2 চার্জ। তাই এই 4টা ধনাত্মক চার্জ তৈরি করার জন্য কয়টা কপারের আসতে হবে? 2টা। দেখো এখানে 2টা কপার আসছে। একটা কপারের জন্য +2, দুটো কপারের জন্য কত? +4। তার মানে একটা কপারের জন্য +2, দুটো এটা +4 আর এটা কত হবে? -4। এর সাথে যুক্ত হতে হলে এর 4টা ধনাত্মক চার্জ লাগবে। ও একটার জন্য +2, তাহলে এখানে 4টা হওয়ার জন্য কত লাগবে? দুটো কপার আসতে হবে। জাস্ট এভাবে বলতে পারো। ক্লিয়ার? ওকে। এখন দেখো আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি পটাশিয়াম এই কপারটা এইখান থেকে পটাশিয়াম যতগুলো পটাশিয়াম আসছে সবগুলোকে এখান থেকে সরাই দিয়েছে। কারণ এটা অধিক শক্তি। অধিক সক্রিয় কপার আয়ন এবং জিঙ্ক আয়ন যখন এই পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে বিক্রিয়া করবে বা ফেরিসায়ানাইডের সাথে বিক্রিয়া করবে, তখন এরা কি করে? সবগুলো পটাশিয়ামকে কি করতে পারে বলতো? প্রতিস্থাপিত করতে পারে। এটা নোট আকারে রাখবা। অন্য কোনো আয়ন পারে না। এখানে কি তোমার শুধুমাত্র সক্রিয়তার কারণে কপার 2+ ও Zn2+ পটাশিয়াম ফেরোসায়ানাইড এবং পটাশিয়াম ফেরোসায়ানাইড হতে লাগবে হতে সবগুলো K+ কে তোমার প্রতিস্থাপিত করতে পারে। যেটা কি তোমার Fe2+ বা Fe3+ যেটা পারে না। যারা পারে কোনটা? কপার 2+ এবং Zn2+। এখান থেকে সবগুলোকে সরাই দিতে পারে। দেখো রিঅ্যাকশন মেকানিজমটা তুমি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও।
বাসায় তোমার অবশ্যই বারবার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে 3-এ, এটা হচ্ছে পটাশিয়াম আয়োডাইড দ্রবণ। এটা জাস্ট তুমি 3 এবং 4 শুধুমাত্র জানার জন্যই তুমি জানবা। হ্যাঁ, এটা এমসিকিউর জন্য, এটা তোমার সাধারণত এক্সামের জন্য, তোমার লিখিত এক্সামের জন্য তেমন আসে না। এটা কি তোমার কপার সালফেট, এটা পটাশিয়াম আয়োডাইড। এখানে তোমার এই বিক্রিয়াটা আমরা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারে, থার্ড চ্যাপ্টারে এটা মেকানিজমের মাধ্যমে ব্যাখ্যা করব, এছাড়া ব্যাখ্যা করা যাবে না। হ্যাঁ, এখানে তৈরি হয় এরকম Cu2I2, এটা পটাশিয়াম সালফেট, আর এখানে তোমার পানি। কপার সালফেটের দ্রবণে পটাশিয়াম আয়োডাইড যদি যোগ করি সাদা অদক্ষেপ, দেখো এখানে কয়টা যৌগ তৈরি হচ্ছে? 3টা যৌগ। তাহলে সাদা অদক্ষেপটা কার হবে? এটার মধ্যে আমরা আইডেন্টিফাই করতেছি কোনটা দ্বারা? কপার 2+ দ্বারা। তাহলে কপার 2+ আসলে কার মধ্যে আছে? প্রথম যৌগে। তাহলে সাদা অদক্ষেপটা কার মধ্যে আসবে বলতো? প্রথম যৌগে। তাহলে এটা কি তোমার এখানে এটার জন্য কি আসবে? সাদা অদক্ষেপ আসবে। এখানে কপারের জারণ সংখ্যা হচ্ছে +1। হ্যাঁ, এই কারণে এটার নাম হচ্ছে কি তোমার প্লাস, যদি হয় তখন হয় কি কিউপ্রাস, আর যদি +2 হয় তখন হয় কি কিউপ্রিক। হ্যাঁ, এটা তোমার কি নাম উচ্চারণটা হবে কি কিউপ্রাস। আর আয়োডিনের জন্য কি হবে? আয়োডাইড। এই বিক্রিয়াটা কি সেকেন্ড পেপারে, থার্ড চ্যাপ্টারে খুব ডিটেইলস আকারে বুঝিয়ে দেব। বাট এখন যদি বলি, এই বিক্রিয়াটা অনেক লম্বা বিক্রিয়া, মেকানিজমটা। হ্যাঁ, এখন যদি বলি তুমি তাহলে কিচ্ছু বুঝতে পারবে না। হ্যাঁ, তার মানে কি এটার ভিতর পটাশিয়াম আয়োডাইড যদি যোগ করা হয় তাহলে কিউপ্রাস আয়োডাইডে তোমার কি হয়? সাদা অদক্ষেপ। এখানে কপারের 4 সংখ্যা কিন্তু +2, বাট এখানে কপারের 4 সংখ্যা কত বলতো? তোমার +1। কারণ কি দেখো, আয়োডিন কি হ্যালোজেন, একটা হ্যালোজেনের 4 সংখ্যা কত বলতো? -1। দুটোর জন্য কত হবে? -2। তাহলে এটার জন্য অবশ্যই কি হবে বলতো? +2। কারণ একটা যৌগের টোটাল 4 সংখ্যা কত হবে? 0 হবে। এখন দেখো, দুটো কপারের জন্য +2 যদি হয় তাহলে একটা কপারের 4 সংখ্যা কত বলতো? +1। +1 হলে আস হয়, এই কারণে আমরা কিউপ্রাস বলছি। আর +2 হলে কি হতো? কিউপ্রিক হতো। হ্যাঁ, এটা একটা কি তোমার জারণ বিজয়ন বিক্রিয়া, এখানে 4 সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা +2 আর এটা কি হয়ে যাচ্ছে বলতো? +1। এটা কিন্তু দুটো কপারের জন্য +2, আর একটা কপারের জন্য এটা কি বলতো? +1। এখানে কি কপারের 4 সংখ্যা কত? +1। এটা হচ্ছে +1। দেখো 4 নম্বরটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা। এটা সোডিয়াম, এটা 19 এ পড়ে আসছে, জাস্ট এটা লিখে রাখো, কারণ অনেক সময় এডিশন টেস্টে দরকার হয়। কপার 2+, এটা কি তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা বিক্রিয়া ইম্পর্টেন্ট কোনটা? 1 এবং কত? 2। কপার 2+ টা ওইস এর সাথে অ্যাড হবে, এটা প্লাস, আর এটা কি হবে? মাইনাস। কপার যদি এটার সাথে কি অ্যাড হয় তাহলে কপার ওইস কি হবে বলতো? 2 দিবে। এখানে কয়টা ওইস কে ধরছে? 2টা। তাহলে এখানে কয় অণু ব্যবহার হবে? 2 অণু। আর এখানে কি হবে? 2 সোডিয়াম প্লাস। এখানে কোন ধরনের পদক্ষেপ করে? নীল। এখানে নীল পদক্ষেপ করে। এখানে নীল কি হবে? পদক্ষেপ করবে। দেখো বুঝতে পারছো কিনা আমাকে বলো। খুব ভালো কথা বলছো, এ পর্যন্ত বুঝতে পারছো? বলছি তুমি দেখো, এটা ক্লোরিন, এটা CuI আর এটা CuI। তুমি যদি Cu2I2 এটা যদি কাটাকাটি যায় তাহলে CuI হবে। তুমি যদি এই রুমের মধ্যে যদি ক্লোরিন গ্যাসকে যদি তুমি ছেড়ে দাও তাহলে ক্লোরিন আকারে কি তোমার থাকবে না, Cl এর সাথে যোগ হয়ে Cl2 হয়ে যাবে। কারণ এটা কি তোমার সক্রিয়,
এটাও কি বলতো সক্রিয়। ফলে এটা আর এটা কি তোমার বিচ্ছিন্ন থাকবে না, একটা আরেকটার সাথে রিঅ্যাক্ট করে কি হবে বলতো, একটা Cl আর একটা Cl এর সাথে যোগ হয়ে কি তৈরি করে বলতো, Cl2 রূপে থাকবে, ফ্লুইন গ্যাস আকারে এখানে অবস্থান করবে অণু আকারে। এটা যেমন পরমাণু আর এটা কি আকারে তৈরি করবে, অণু আকারে। এটা দেখো এটা কি পরমাণুর জন্য, এটা কি দুটো পরমাণু একত্রে যুক্ত হচ্ছে, এই কারণে এটা আমরা বলি ডাই অ্যাটমিক ফর্মে আছে, দ্বিপরমাণুক ফর্মে। এই ফর্মটাকে আমরা কি বলি, দ্বিপরমাণু। দ্বিপরমাণু, দুটো পরমাণু একত্রে যুক্ত আছে। এখন যদি এই রুমের মধ্যে তুমি যদি নিয়ন গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, নিয়ন অথবা হিলিয়াম ছেড়ে দাও, হিলিয়াম যদি মনে করো ছুটোছুটি করবে, বাট একটা হিলিয়াম আর একটা হিলিয়ামের সাথে যোগ হবে না, কারণ দুটোই কি বলতো নিষ্ক্রিয়, একটা আরেকটার সাথে কি হবে না বলতো, কানেক্ট থাকবে না, কারণ নিষ্ক্রিয়তার কারণে একটা আরেকটার সাথে যুক্ত হবে। এখন দেখো আমি যদি এখানে আমি এই জিনিসটাকে এখানে লিখলাম এটা হিলিয়াম, এটাও কি তোমার হিলিয়াম, এই রুমের মধ্যে যদি রাখো তাহলে দেখবা যে হিলিয়াম আর হিলিয়ামই থাকবে। তার কারণ কি, এরা কি নিষ্ক্রিয়, এই কারণে একটা আরেকটার সাথে যুক্ত হবে না, এটা কি তোমার নিষ্ক্রিয়। এখন দেখো যেমন পরমাণুর মধ্যে কি আছে, নিষ্ক্রিয় আছে, ঠিক পরমাণুর মধ্যে তেমন কি আছে, সক্রিয় আছে। ঠিক অণুর মধ্যেও কি আছে, সক্রিয় আছে, অণুর মধ্যে কি আছে বলতো, নিষ্ক্রিয় আছে। এই অণুগুলো অনেক সক্রিয়, এই অণুগুলো কি অনেক সক্রিয়। এই কারণে একটা বিক্রিয়া যখন CuI যখন তৈরি হয় তখন আর এরা এভাবে বিচ্ছিন্ন আকারে থাকে না, একটা আরেকটার সাথে কি থাকে বলতো, যুক্ত থাকে। একটা বিক্রিয়া যখন CuI তৈরি হয়, এই কিপ্রাসায়োডার যখন তৈরি হয় তখন তারা বিচ্ছিন্ন ফর্মে থাকে না, তখন এরা কি করে, একটা আরেকটার সাথে যুক্ত হয়। তাহলে এটা এটার সাথে যুক্ত হলে Cu মানে কি CO2, আর I মানে কি বলতো, I। এটা কেন যুক্ত হচ্ছে, তাদের সক্রিয়তা। এরা কি এক একটা কি বলতো, সক্রিয় কি অণু, এটাও কি সক্রিয় কি অণু। কয়টা অণু এখানে যুক্ত হচ্ছে, দুইটা। এই দুইটাকে আমরা বলি ডাই। ডাই মানে মরে যাস না, ডাই মানে কি বলতো, দুই গ্রিক ভাষায়। আর এই অণুটাকে ইংরেজিতে বলে ম্যারোস, গ্রিক ভাষায় কি বলে, ম্যারোস। ম্যারোস থেকে আসে কি মা, এই কারণে এটাকে আমরা কি বলি, ডাইমার। যেমন পলিমার, পলিমারে অনেক, ম্যারোস মানে কি মা। এই মার কথাটা আসছে কোথা থেকে, ম্যারোস থেকে। ম্যারোস থেকে কি আসছে, এই মা। যেহেতু দুইটা অণু একত্রে যুক্ত আছে এই কারণে এটা কোন ফর্মে আছে, ডাইমার। আসলে এখানে আসে কি বলতো, 2CuI। এর কয়টা CuI আছে বলতো, দুইটা। এর কয়টা CuI আছে, এর দুইটা। বাট এরা বিচ্ছিন্নভাবে থাকতে পারে না, যে সক্রিয়তা বেশি এই কারণে এরকম অণু আকারে থাকে। ক্লিয়ার, এটাই এখানে বোঝানো হচ্ছে, এটাকে বুঝতে পারছো কিনা। ওকে, এটা দেখো আমাদের দ্বিতীয় আয়নটা হচ্ছে Fe2+ আয়ন শনাক্তকরণ। আমরা আগামী মাসে দেখি এটার সাথে কি অ্যাডজাস্ট করা যায় কিনা। কোনটা বলতো, তোমার জুম, তাহলে কথা বলার কনভার্সনটা আসবে, ফেসবুক লাইভ এন্ড জুম দুটো যদি কনভার্ট করা যায়। ওকে, এখানে এটা দেখো, এটা হচ্ছে 2 এর, এটা হচ্ছে Fe2+ আয়ন কি তোমার শনাক্তকরণ, আয়ন শনাক্তকরণ। এগুলো বারবার করতে হবে, না করলে কিন্তু তোমার মনে থাকবে না। এখানে আমরা বিকারক হিসেবে কি করব, আমাকে কি করতে হবে, Fe আয়রনের কি একটা বলতো, এখানে কি করতে হবে, Fe2 এর একটা লবণ নিতে হবে, Fe2 এর লবণ, যেটাকে আমরা কি বলি, নমুনা লবণ। এটাকে আমরা কি বলি, নমুনা লবণ। এখন তোমার কি করতে হবে, এর মধ্যে পানি যোগ করে তোমাকে মূল দ্রবণ তৈরি করতে হবে। এই হচ্ছে মূল। এখান থেকে তোমার কি করতে হবে, 2 থেকে 3 ml নিতে হবে। মূল দ্রবণে কয় ml নিলাম, 2 থেকে 3 ml। 3 ml কি, এই মূল দ্রবণ। এখন এটার মধ্যে আমরা কি করব, বিকারক অ্যাড করব। এটার মধ্যে আমরা বিকারক হিসেবে যোগ করি কোনটা, পটাশিয়াম ফেরোসায়ানাইড।
বিক্রিয়াগুলো সহজ আছে, হ্যাঁ। পটাশিয়াম ফেরোসায়ানাইড, এই দ্রবণের মধ্যে 2 থেকে 3 ml পটাশিয়াম ফেরোসায়ানাইড যদি আমি যোগ করি তখন দেখা যায় এখানে একটা হালকা নীল, এখানে একটা হালকা নীল একটা অদক্ষেপ আসে। তাহলে এই অদক্ষেপ দ্বারা আমরা বুঝতে পারি এই দ্রবণে অ্যাফিনিটি আছে। তারপর আবার কি করতে হবে, এটা ফেলে দিতে হবে। তারপর এখান থেকে আবার কি করতে হবে, 2 থেকে 3 ml নিতে হবে। ওখান থেকে 2 থেকে 3 ml নিয়ে আবার আমি আরেকটা বিকারক দিয়ে ট্রাই করব, সেটা হচ্ছে পটাশিয়াম কি, এটা হচ্ছে কি বলতো, ফেরিসায়ানাইড। কারণ এটা পটাশিয়াম ফেরিসায়ানাইড নিয়ে যদি মাতামাতি ফেরো না ফেরি বল না বল, হ্যাঁ, এরকম তোমার মাথা ব্যথা করা যাবে কোনটা ফেরো কোনটা ফেরি এটা নিয়ে না। এটা পটাশিয়াম 3 প্লাস আয়রন পরে লিখবা, কারণ এটা চেঞ্জেবল। এই সায়ানাইড কত -6, তাহলে কত হলে এটা হবে কত +3 যদি ব্র্যাকেটে থাকে তখন আমরা কি বলি ফেরি। পটাশিয়াম ফেরিসায়ানাইড আমরা এই দ্রবণটা আমরা যোগ করব। এই দ্রবণে করবা নাকি আবার নতুন টেস্ট টিউব নেবে, এটা ক্লিন করে এর মধ্যে আবার 2 থেকে 3 ml নিয়ে এটা তুমি কি করবা, এড করবে। ল্যাবে কাজ করলে তোমার হঠাৎ করে টাইম চলে যায়, টাইম শেষ হয়ে যায়, হ্যাঁ, বোঝা যায় না। তুমি যদি 8টায় ঢোকো দেখবে যে কোন জায়গা থেকে টাইম চলে যাচ্ছে এক্সপেরিমেন্টে। আর যদি কপাল খারাপ হয় তুমি দেখবে যে তোমার এক্সপেরিমেন্ট মিলছে না, বাট তোমার বন্ধুদেরটা তুমি করে দিচ্ছ, বাট তোমারটা তোমার মিলতেছে না, হ্যাঁ। এই কারণে ল্যাবে যখন কাজ করতে যাবো অবশ্যই নিজেরটা আগে সলভ করে নেবা, দেন বন্ধুদের হেল্প করবে, হ্যাঁ। এখানে দেখো পটাশিয়াম ফেরিসায়ানাইড দিলে এখানে গাঢ় নীল অদক্ষেপ করে, গাঢ় নীল কি করে পদক্ষেপ করে। এখানে এখানে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যাড করতাম তখন এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটাই অ্যাড করি না কেন তখন এখানে কি হালকা সবুজ কি হয়, পদক্ষেপ করে। এখানে হালকা সবুজ কি করে, পদক্ষেপ করে। এই জিনিসগুলো তোমার মাথার ভিতর রাখতে হবে, এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে। আমি জিনিসটাকে এটা টেবিল আকারে করে দেব, সমস্যা নেই। তার মানে আমি এই ধরনের বিকল্পগুলো ব্যবহার করব। এখন আমরা দেখব যে এর ভিতরে পটাশিয়াম ফেরোসায়ানাইড দিলে হালকা নীল অদক্ষেপ এবং এর সাথে কি ধরনের রিঅ্যাকশন ঘটে, এটার সাথে এটা যদি যোগ করি গাঢ় নীল অদক্ষেপ কোন ধরনের রিঅ্যাকশন ঘটে, আর নিচেরটা কি 9-10 লেভেলে, হ্যাঁ। এটা আগে একটু উঠাই নাও, কারো ডাউট থাকলে বলতে পারো। আরে বেটা বলতে হবে তো, বুঝছো কিনা। আচ্ছা গুগল মিটটা কি আসলে আমি বুঝতেছি না, হ্যাঁ, খায় নি ক্ষুধা লাগছে। ওকে, তো ভিডিও দেখো, আমরা এখানে একটু ভিডিও দেখবো একটু। একটাই আছে ভিডিও এটা, তুমি একটু দেখো এখানে ভিডিওটা একটু তোমার যদি মোবাইলে দেখো একটু স্ক্রিনটা বড় করে নাও, ল্যাপটপে দেখলে সবচেয়ে ভালো হয় এগুলো। আমরা প্রথমটা Ag2+ এর মধ্যে পটাশিয়াম ফেরোসায়ানাইড না ফেরিসায়ানাইড যোগ করতেছি, প্রথমটা না দ্বিতীয়টা। এটার মধ্যে পটাশিয়াম ফেরিসায়ানাইড যোগ করলে কোন ধরনের উত্তর, তুমি একটু দেখো। আমরা কিন্তু টেস্ট টিউবের ভিতরে আগেই কিন্তু মূল দ্রবণটা নিয়ে নিয়েছি, তারপর কিন্তু ফেরিসায়ানাইডের দ্রবণটা যোগ করতেছি। একটু দেখো, আমি এটাকে রিপিট করলাম আবার। হ্যাঁ, রিঅ্যাকশন যা হোক হোক, পরে আমরা রিঅ্যাকশন বুঝিয়ে দেব। এই রাইট থেকে আসে কি পটাশিয়াম কি তোমার ফেরিসায়ানাইড দেখো যোগ করছে, শেষ। দেখো এখানে একটু আবার আমি রিপিট করলাম।
তুমি দেখছো এখানে কিন্তু গাঢ় নীল বর্ণের একটা অদক্ষেপ দেখা যাচ্ছে। তুমি তাহলে আমাদের প্রথম বিক্রিয়াটা কি দুইয়ে রাখি, এটা কিন্তু পটাশিয়াম, এটা কি তোমার ফেরোসায়ানাইড দ্রবণ দ্বারা। তুমি যদি বিক্রিয়াটা দেখো, এটা কি Fe2+, এই তোমার Fe2+, আমরা যে কোনো একটা সল্ট হতে পারে, এই কোণে এটা aqueous নিলাম। এখানে আমরা যোগ করছি কোনটা, পটাশিয়াম কি তোমার ফেরোসায়ানাইড, এটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, এই পটাশিয়াম ফেরোসায়ানাইড। এখন এটার সাথে এটা আমরা বলছি এখান থেকে পটাশিয়ামকে সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত করতে পারে দুটো আয়ন, একটা কপার একটা কে জিঙ্ক। অন্য আয়নগুলো করে কি আংশিকভাবে প্রতিস্থাপিত করে, আয়নটা এখান থেকে সবগুলোকে প্রতিস্থাপিত করতে পারে না। এটার মেইন রিজনটা কি, তাদের সক্রিয়তার উপর ডিপেন্ড করে। কপার এবং জিঙ্ক আয়নগুলো কি করে এখান থেকে সবগুলো পটাশিয়ামকে কি করতে পারে বলতো, প্রতিস্থাপিত করতে পারে। বাট অন্যান্য যে আয়নগুলো আছে তারা কি করে বলতো, আংশিকভাবে প্রতিস্থাপিত করে, সবগুলোকে করতে পারে না, কম পরিমাণ করে। তুমি দেখো এটার চার সংখ্যা কত, +4, এটার চার সংখ্যা তাহলে কত হবে, -4। একটা পটাশিয়ামের জন্য চার্জ কত, +1, চারটার জন্য +4, আর এইটার হবে কত, -4। তাহলে Fe2+ টা কি হবে, এখানকার কি হবে, পটাশিয়াম আয়নকে সরায় ফেলবে, পটাশিয়াম আয়নকে সরায়া এখানকার কি হবে, ঋণাত্মকের সাথে যোগ হবে। আগে একটু বোঝা ট্রাই করো, Fe2+ টা এখানকার সবগুলো পটাশিয়ামকে প্রতিস্থাপিত করতে পারে না, আংশিকভাবে প্রতিস্থাপিত করে। তাহলে এটার চার্জ কত বলতো, 2+। তাহলে এটা ঋণাত্মকের সাথে যুক্ত হলে এখানে টোটাল চার্জ সংখ্যা কত হতে হবে, +4। Fe2+ টা কি করে এখানকার সবগুলো পটাশিয়ামকে প্রতিস্থাপিত করতে পারে না, তার সক্রিয়তার কারণে। তাহলে এটা চার্জ কত, +2। তাহলে এখান থেকে পটাশিয়াম আছে কয়টা, চারটা। এটা যদি এখানে এসে যুক্ত হতে হয় তাহলে এখান থেকে যেহেতু চারটাকে প্রতিস্থাপিত করতে পারে না, এই কারণে Fe2+ এখান থেকে দুটোকে প্রতিস্থাপিত করে। যদি এটা Fe3+ থাকতো তাহলে এখান থেকে পটাশিয়াম কয়টাকে প্রতিস্থাপিত করতো, তিনটাকে। তাহলে ব্যাপারটা যদি হয় এটা Fe2+, এখান থেকে সম্পূর্ণ তোমার কি বলতো, পটাশিয়ামকে প্রতিস্থাপিত করতে পারে না, তাহলে এখানে কি হবে বলতো, এখান থেকে কি হয়, এটা চার সংখ্যা কত, 2+, এখানে দুটো পটাশিয়ামকে এখান থেকে প্রতিস্থাপিত করে। এখানে টোটাল পটাশিয়াম আছে কয়টা, চারটা। দুটো যদি চলে যায় থাকবে কয়টা, দুইটা। দুটো যদি চলে যায় তাহলে থাকবে কয়টা, দুইটা। তাহলে ওই দুইটার জায়গায় আসবে কে, Fe। এই Fe, এই Fe এসে কার সাথে যুক্ত হবে, এই ঋণাত্মক আয়নের সাথে। এই ঋণাত্মক আয়নের সাথে গিয়ে কি হবে বলতো, এই তোমার যুক্ত হবে। এটা কোন বর্ণের পদক্ষেপ, হালকা কি বলতো, হালকা নীল কি তোমার, এখানে কি হবে পদক্ষেপ তোমার 2। এই Fe2+ এখান থেকে কয়টা পটাশিয়ামকে সরাচ্ছে, দুইটাকে। এই কারণে এটা হবে কি বলতো, 2K+। আমি এটা একটু নিচে এখানে লিখে দিলাম, 2K+। তাহলে এই যৌগটার নাম কি, আমি তোমাকে আগেই বলে দিচ্ছি। এটা কোন আয়রন, এটা কোনটা, পটাশিয়াম ফেরোসায়ানাইড। এখানে যে আয়রনটা আছে এটা কোন আয়রন, Fe2+ এর। এটা যোজনী কত, 2। এখন তুমি বুঝতে পারবা কার যোজনী 2 কার যোজনী 3, এটা তো মুখস্থ করার দরকার নেই। কে মানে পটাশিয়াম, এখানে আয়রনের চার সংখ্যা কত, +2। এখানে ভিতরে যে আয়রনটা আছে সেটাও কত, +2। যেহেতু এটা কোনটা, ফেরোসায়ানাইড, আমরা আগে বলে আসছি এটা। তাহলে এটার নাম কি হবে, এটা কি পটাশিয়াম। এটা এই আয়রনটা এখানে আসছে, এটার চার্জ কত, +2। তো +2, এই আয়রনটা বাইরে আছে, এই কারণে এখানে বলতে হবে কি তোমার, এখানে বলতে হবে কি তোমার, ফেরাস। এই আয়রনটা ভিতরে আছে, আর আয়রন যদি ভিতরে থাকে এটারও চার্জ সংখ্যা +2, তাহলে এখানে বলতে হবে কি, ফেরো। তারপর তোমার লিখতে হবে কি, সায়ানাইড। এই তোমার ফেরো সায়ানাইড। তো এটার নাম কি, পটাশিয়াম ফেরাস ফেরো সায়ানাইড। এই অবস্থা হবে। এখন আগে একটু বলো যে তুমি আসলে এই রিঅ্যাকশনটা বুঝতে পারছো কিনা বিক্রিয়াটা, সেটা একটু কমেন্টসে জানাও।
ওকে, তোমাকে এর আগে কিন্তু আমি বলছি যে এর আগে তোমাদের কি কিন্তু বলছি এই কথাটা যে কপার 2+ এবং জিঙ্ক 2+ এর সক্রিয়তা বেশি হওয়ার কারণে সবগুলো পটাশিয়ামকে প্রতিস্থাপিত করে, কিন্তু Fe2+ আর Fe3+ এর সক্রিয়তা কম হওয়ার কারণে এবং Fe3+ পটাশিয়াম ফেরোসায়ানাইড এবং পটাশিয়াম ফেরিসায়ানাইড হতে আংশিকভাবে আংশিক মানে কম, হ্যাঁ, আংশিকভাবে পটাশিয়ামকে K+ কে প্রতিস্থাপিত করে, কপার 2+ এর সক্রিয়তা অনেক বেশি, হ্যাঁ। এটা দেখো, এই বিক্রিয়াটাকে আমি যদি রিপিট করি তাহলে এটা আছে কি Fe2+, এই তোমার এটা কি তোমার পটাশিয়াম কি ফেরোসায়ানাইড। একবার যদি তুমি বুঝতে পারো সবগুলো একই রকম বিক্রিয়া তাহলে আর কোনো সমস্যা নেই। 2 মিনিট লেখার পরে মার্কার পেন শেষ হয়ে যায়, খালি কি পূর্ব বুঝতেছেন। অ্যাটেনশন, এটা কি তোমার +4 আর এটা কি হবে -4, তাহলে ধনাত্মকটা কি হবে ঋণাত্মকের সাথে যোগ হবে। ধনাত্মকটা কার সাথে যোগ হবে ঋণাত্মক, বাট তোমার সরাতে হবে কাকে পটাশিয়াম। ও সবগুলো পটাশিয়ামকে সরানোর মতো ক্ষমতা নেই, ওর সক্রিয়তা কম হওয়ার কারণে এখানে আংশিক পরিমাণ পটাশিয়ামকে সরায়, ও করে কি আংশিক প্রতিস্থাপিত করে, কয়টা করবে ওর 4 সংখ্যা কত প্লাস, তাহলে এখান থেকে কয়টা ধনাত্মককে সরাতে পারবে দুইটা। কপার করছিল কয়টাকে 4টাকে, জিঙ্ক করবে কয়টা 4টা, বাট Fe2+ Fe3+ গুলো কি করে আংশিকভাবে প্রতিস্থাপিত করে। তাহলে Fe2+ ওর 4 সংখ্যা কত +2, তাহলে এখানে পটাশিয়াম আছে কয়টা 4টা, ও সবগুলোকে সরাতে পারে না, ওর সক্ষমতা কি তোমার কম, সো এটাকে আংশিকভাবে কি করে বলতো প্রতিস্থাপিত করে। তাহলে ও কয়টাকে সরাতে পারবে আছে 4টা, ওর 4 সংখ্যা কত 2, তাহলে এখান থেকে সরাবে কয়টাকে 2টাকে পাবে। তাহলে আছে 4টা, 2টা যদি চলে যায় থাকবে কয়টা 2টা। এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, 2টা পটাশিয়াম চলে গেলে এই Fe2+ টা এখানে এসে যুক্ত হবে। এখানে 4টা থেকে যদি 2টা চলে যায় থাকবে কয়টা 2টা, এখানে 2টাকে সরাচ্ছে কে Fe2+ সরায় তার জায়গা দখল করলে এই তোমার আর এই অংশের সাথে গিয়ে যুক্ত হবে, তার মানে এটা Fe আর এই কি তোমার Cn কি তোমার H6। দেখো এটার 4 সংখ্যা +2, এটার 4 সংখ্যা কত +2, এই টোটালটা কত -2, অর্থাৎ এই আয়নের সাথে যুক্ত হতে হলে তাহলে তার বাইরে অবশ্যই প্লাস চার্জ তোমার কত হতে হবে 4টা হতে হবে, তাহলে এটা হবে না। কথা বুঝছি কিনা। কপার 2+ পারে কেন, তার সক্রিয়তা বেশি, এই কারণে 4টাকে সরাই ফেলে। এই কারণে একটা কপার +2 আনে, 4টা প্লাস চার্জ আনতে হলে কি কয়টা কপারে আসতে হবে 2টা, এখানে 2টা আনে, কি জিঙ্কের ক্ষেত্রে 2টা লিখবো, বাট Fe2+ এবং Fe3+ এর ক্ষেত্রে এটাই হবে আসবে না। দেখো বুঝছো কিনা। ওকে, সাদিয়া তাসনিম, তুমি যদি এটার জায়গায় যদি এটা লিখতা, এই যে এই খালিদ আহমেদ কি তোমার বিজ্ঞানী মানুষ নাকি, হ্যাঁ, Fe যদি লিখতা অবশ্যই তোমার ভুল হতো, অবশ্যই ভুল। এটা লেখার নিয়ম হচ্ছে আমরা কোন একটা যৌগ যদি লিখি তাহলে ধনাত্মককে তোমার অলওয়েজ তোমার বামে লিখতে হয়, তারপর ডান। একাধিক যদি ধনাত্মক থাকে যেটা উচ্চ ধনাত্মক মৌল, হ্যাঁ, সেটাকে লিখতে হয় বামে, তারপরে কম ধনাত্মক মৌলকে ডানে লিখতে হয়। পটাশিয়াম এবং আয়রনের মধ্যে পটাশিয়ামের ধনাত্মকের মাত্রা বেশি, এইখানে পটাশিয়ামকে বামে লিখতে হবে আর আয়রনকে তোমার কি ডানে লিখতে হবে। এটা উচ্চ ধনাত্মক মৌল, হ্যাঁ, উচ্চ ধনাত্মক মৌল কারা গ্রুপ 1 এর মৌল।
উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল কারা? গ্রুপ হ্যালোজেন মৌল, গ্রুপ 7 এর মৌলগুলো। কথা কি বুঝছো কিনা? একাধিকই ধনাত্মক হয়, উচ্চ ধনাত্মক মৌলগুলোকে আগে লিখতে হবে, তারপর লিখতে হবে পরেরগুলো। এইভাবে লিখলে অবশ্যই তোমার কি হবে? গুণ হবে। আমার কথা বুঝতে পারছো কিনা? এখন দেখো, এখন তুমি কি বুঝতে পারছো বিক্রিয়াটা? এটা আমাকে বললে আমি একটু পরটা একটু আগাতাম। আর এটা বুঝতে পারছো কিনা বলতে হবে তো, বুঝছো কিনা? ওকে, এখানে দেখো, এখানে আমরা এখানে দ্বিতীয় নম্বর রিয়েজেন্ট হচ্ছে কোনটা, বিকারক কোনটা? দেখো, পটাশিয়াম ফেরিসায়ানাইড দ্রবণ দ্বারা, পটাশিয়াম ফেরিসায়ানাইড দ্রবণ দ্বারা। তুমি দেখো, এটা হচ্ছে Fe2+। আমাদের আজকে বিক্রিয়া বুঝাতে একটু কষ্ট হবে, কিন্তু নেক্সট ক্লাসে আশা করি কষ্ট হবে না, কারণ সবগুলো বিক্রিয়া যেগুলো জটিল জটিল কথাবার্তা এগুলো যদি বুঝে থাকো তাহলে সব জায়গায় এটা কি খুবই বিরক্তি লাগে, বুঝছো? মার্কআপ পেন সবটাই কালি আছে। এটা কি বলতো? Fe, এটা কি বলতো? Cl6। এটা Aq দেব, aqueous ফর্মে। তাহলে এটা কি হবে? এটা কিন্তু ফেরিসায়ানাইড। এখানে আয়রনের চার্জ সংখ্যা কত দেখো, এটা +3, এটা কত -6, এটা অবশ্যই কত হবে? +3। তুমি দেখো, তাহলে এই পটাশিয়ামের চার্জ কত? +3। এই টোটাল আয়নটার চার্জ কত বলতো? -3। দেখো, এই ধনাত্মকটা কি হবে? এই ঋণাত্মকের সাথে যোগ হবে, এখান থেকে কাকে সরাবে? পটাশিয়ামকে। কিন্তু এটা কি করবে? আংশিকভাবে প্রতিস্থাপিত করবে। আংশিকভাবে কি করবে? প্রতিস্থাপিত। এখন ওর চার্জ সংখ্যা কত বলতো? +2। ওর চার্জের পরিমাণ ও প্রতিস্থাপিত করবে। ওর চার্জ হচ্ছে +2, তাহলে এখান থেকে কয়টা পটাশিয়ামকে সরাবে? দুইটাকে। আছে কয়টা? তিনটা। তিনটা থেকে যদি দুটো যদি চলে যায় তাহলে থাকবে কয়টা? একটা। এটা কোন ধরনের বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। এটা কোন ধরনের বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। তো দুটো যদি চলে যায় তাহলে এটা কি হবে? এটার জায়গা নিয়ে দখল করবে। আমরা কি প্রতিস্থাপন বিক্রিয়া কি? একটা প্রতিস্থাপিত হবে, অন্য গ্রুপটা তার জায়গা গিয়ে কি হবে বলতো? দখল করবে। এই তোমার। আর এখানে কি এই আয়নটার সাথে গিয়ে কি হবে? এটা যোগ হবে। Fe, এই তোমার Cl6। কারণ এই ধনাত্মক আয়নটা ঋণাত্মকের সাথে যুক্ত হতে হলে এখান থেকে ধনাত্মক আয়নগুলোকে প্রতিস্থাপিত করতে হবে। ওর চার্জ হচ্ছে +2, ওই কারণে এখান থেকে দুটো পটাশিয়ামকে প্রতিস্থাপিত করবে। আছে তিনটা, দুটো যদি চলে যায় থাকবে কয়টা? একটা। যে দুটো চলে যাচ্ছে ওর জায়গাটা দখল করবে কি? এটা কোন ধরনের পটাশিয়াম আয়ন? এখানে কোন ধরনের আয়রন? +2। এখানে কোন ধরনের আয়রন? এটা +2। তাহলে এই যৌগের এখানে কি হবে? গাঢ় নীল কি হবে বলতো? পদক্ষেপ করবে। এটা গাঢ় নীল কি করবে? এখানে তোমার একটা পদক্ষেপ করবে। তুমি দেখো, কে কে আমরা বলি পটাশিয়াম। Fe2+ কোথায় আছে বলতো? থার্ড ব্র্যাকেটের বাইরে, এইখানে ফেরাস। Fe3+ কোথায় আছে? ভিতরে আছে। তার মানে এইখানে এটাকে আমরা বলি কি? ফেরি। তাই কে আমরা কি বলি? পটাশিয়াম। আয়রনটাকে আমরা থার্ড ব্র্যাকেটের কোথায় আছে? বাইরে, 2+, এই কারণে আমরা কি বলবো? ফেরাস। আয়রন 3+ থার্ড ব্র্যাকেটের কোথায় আছে? ভিতরে, এই কারণে আমরা এটাকে আমরা কি বলবো? ফেরি। আর এই কারণে এটাকে আমরা কি বলবো? Cl টাকে আমরা কি বলবো? সায়ানাইড। পটাশিয়াম ফেরাস ফেরিসায়ানাইড। মুখস্থ যদি করো জীবনে পারবো না, হ্যাঁ, জীবনেতেই পারবো না। এখান থেকে দুটো পটাশিয়ামকে সরাইছে, তার মানে এটার সাথে কি হবে? দুটো পটাশিয়াম আয়ন কি হবে? তোমার তৈরি হবে। এই তোমার কি হবে? এই হবে। দেখো, থার্ড নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে এখানে আমরা কি করছি? Fe2+ এর সাথে এটা কি? সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা এই বিক্রিয়া। এটা 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 আমরা 19 এ পড়ে আসছি, হ্যাঁ, 9 এর অ্যাসিড বেস চ্যাপ্টারে আমরা এটা পড়ে আসছি। তাহলে এটা Fe2+ সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি যোগ হয় এটা হবে কি? FeOH2।
আর এখানে কি হবে, এটা প্লাস আর এটা কি মাইনাস, এটা এটার সাথে যোগ হবে, আর এটা কি দুইটা সোডিয়াম আয়ন। এখানে হালকা সবুজ পদক্ষেপ হবে। দেখো আমার কথাগুলো তুমি বুঝতে পারছো কিনা একটু কমেন্টসে জানাও। আমার কথাগুলো বুঝতে পারছো কিনা কমেন্টসে জানাও। ওকে, এই পড়াগুলো তোমার কাজ হবে কি, নেক্সট ক্লাস আমাদের কি রবিবার, তোমার কাজ হবে কি এই পড়াগুলো বারবার লেখা, আয়রনটা কিভাবে, কপার আয়রন, জিঙ্ক আয়রন, এটাকে বারবার তোমার কি সবগুলো পটাশিয়ামকে প্রতিস্থাপিত করতে পারে, Fe2+ Fe3+ পারে না, পটাশিয়াম ফেরোসায়ানাইড ফেরিসায়ানাইডের ভিতরে কোনটার চার সংখ্যা, এটার সাথে বিক্রিয়াটা কি রকম হবে, আমরা যখন কপার 2+ আয়ন শনাক্ত করি কোন কোন রিয়াজেন্ট ব্যবহার করি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড, তারপর আমরা পটাশিয়াম আয়োডাইড ব্যবহার করি, পটাশিয়াম আয়োডাইড যদি ব্যবহার করি কোন ধরনের পদক্ষেপ তৈরি হয়, এগুলো বারবার চিন্তা করতে হবে, ইমাজিন করতে হবে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে এখানে তৈরি হয় কি, প্রথমে হালকা নীল, তারপর কি তৈরি হয় গাঢ় নীল, গাঢ় নীলের ক্ষেত্রে যে তোমার আয়নটা জটিল আয়নটা তৈরি হয় ওই আয়নটাকে আমরা কি বলি, সোয়েটজার বিকারক বলি। হালকা নীলের ক্ষেত্রে কি ঘটে, অল্প পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করে অল্প পরিমাণ বিক্রিয়া করে ওখানে আবার কি থাকে, কপার সালফেট অবশিষ্ট থেকে থাকে, এইখানে ওটার সাথে মিলে ক্ষারীয় কপার সালফেট কি করে তৈরি করে। তার পরবর্তীতে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করি তখন কপার আয়নটা লিগ্যান্ডের সাথে যুক্ত হয়ে জটিল আয়ন তৈরি করে। এভাবে তোমার বিক্রিয়াগুলো ধীরে ধীরে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে করে এরকম তোমার বুঝতে হবে, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি কথাবার্তাগুলো বলছি, তাহলে এগুলো মনে রাখতে পারবা। অবশ্যই তুমি লাইভে প্রেজেন্ট থাকো, কারণ কি তুমি যদি প্রেজেন্ট না থাকো সিরিয়াস না হয়, তোমার রেসপন্সিবিলিটি তোমারই নিতে হবে। এটা আমি তোমাকে সবসময় বলি, এটা কলেজ, তুমি আমার সাথে আসো কিনা পিছনের দিকে তাকানোর কোনো সময় নেই, কোনো টিচারের তাকানোর সময় নেই। হ্যাঁ, তুমি যদি সাথে যেতে পারো হিমালয়ানের বাসিওয়ালার মতো তাহলে যেতে পারবা, তাহলে তুমি ওখানে থেকে থেমে যাবে, তোমাকে বলারও সুযোগ নেই এই তোমার পড়া হয়েছে কিনা। সিলেবাস এত বড় একটা সিলেবাস, যদি ডিটেইলসে পড়তে চাও। আর একটা হচ্ছে শর্টকাট পড়াই দিলাম, ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো বললাম, তাহলে তোমার কি এই লেকচার 15 থেকে 20 লেকচারে কমপ্লিট করা যায়। ওকে, বাই বাই, ভালো থাকো।